আমি রেকর্ড করছি ক্লাস নাম্বার 14টা। এটা বোঝার জন্য আমাদের ক্লাস নাম্বার 13 এর কিছু জিনিস রিমাইন্ড করতে হবে। আমি সেটা একটু প্রথমে শেষ করে এসে তারপর 14 এর কাছে যাচ্ছি। ফার্স্ট থিং ফার্স্ট, ক্লাস নাম্বার 13 এ we introduced something called alternating current বা শর্টে এসি। সেটা হচ্ছে এমন একটা কারেন্ট যেটা কিনা প্রতি মুহূর্তে তার ডিরেকশন চেঞ্জ করে, এবং এটাকে এক্সপ্রেস করার জন্য আমরা একটা সাইন অথবা কোসাইন ওয়েভ ইউজ করি। অর্থ এরকম শেপের একটা কারেন্ট পাওয়া যাবে যেটা কিনা কিছু সময় একটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউডে থাকবে, কিছু সময় জিরো হবে, আবার কিছু সময় এক্স্যাক্টলি সেম অ্যামাউন্ট অফ ম্যাগনিটিউড তার ডিরেকশনে পাবে। ব্যাক এন্ড ফোর্থ এভাবে অসিলেট করে করে অল্টারনেট করে করে আমরা যে কারেন্টটা পাই সেটাকে বলা হয় এসি। এবং এখান থেকে আমরা যেটা শুরু করেছিলাম প্রিভিয়াসলি স্টাডি, সেটা হচ্ছে এসি কারেন্টটা বানানোর জন্য আমাদের কিছু এসি ইএমএফ দরকার বা অল্টারনেটিং ইএমএফ দরকার, দ্যাট ইজ গিভেন বাই টেস্টিং। যেখানে বাম পাশের এই কার্সিভ লেটারের টা মিন করছে সামথিং কল ইনস্ট্যান্টেনিয়াস ইএমএফ, এবং এটা যেটা আছে সেটা হচ্ছে পিক ইএমএফ। এর অর্থ আমি এখানে একটা যে ছবি দেখাচ্ছি এটা ক্লিয়ারলি একটা সাইন ওয়েভ, সরি কস ওয়েভ। কস কিভাবে বুঝলাম? বিকজ টাইম জিরোতে ইট হিটস একটা ম্যাক্সিমাম, সেই ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলছি পিক ইএমএফ, দ্যাট ইজ ইকুয়াল টু ই নট। এটাই ব্যাক এন্ড ফোর্থ অসিলেট করছে অ্যাজ টাইম ইভলভ। যত টাইম সামনে যাচ্ছে ইএমএফ এর ভ্যালুটা হাই থেকে লো এভাবে আসা যাওয়া করছে। এটা হাইতে যে পরিমাণ পিক হিট করবে, নিচেও কিন্তু সেম অ্যামাউন্ট অফ পিক উল্টা ডিরেকশনে হিট করবে। এটাই হচ্ছে একটা অল্টারনেটিং ইএমএফ, যেই জিনিসটা আমাদের সার্কিটে একটা অল্টারনেটিং কারেন্ট জেনারেট করে দিবে। আমরা ওইটাই স্টাডি করছিলাম। তারপর ক্লাস নাম্বার 13 এ একটা another way of explaining this sine অথবা cosine behavior এটা শিখেছিলাম, that was called phasor diagram। যেখানে এই phasor জিনিসটা হচ্ছে আমরা যখন একটা কমপ্লেক্স প্লেনে এই যে অল্টারনেটিং কিছু টার্মস আছে ভোল্টেজ এবং কারেন্ট, এই দুইটা জিনিসকে আমরা যখন একটা কমপ্লেক্স প্লেনে ভেক্টর হিসেবে এক্সপ্লেইন করি, তখন ওই ভেক্টরটাকে আমরা নাম দিয়েছিলাম ফেজ ভেক্টর, যার শর্টে বলা হতো তাকে ফেজর। এবং যখনই আমরা এটাকে একটা ইউনিট সার্কেলের মধ্যে প্লেস করলাম, এই ইউনিট সার্কেলের যে রেডিয়াসটা আছে বা ভেক্টরের যে লেন্থটা আছে এটা হচ্ছে আমাদের পিক ইএমএফ এর অ্যামাউন্ট, এবং ওইটা যখন কাউন্টার ক্লকওয়াইজ পুরো সার্কেল জুড়ে ঘুরছে কিছু ফেজ অ্যাঙ্গেল ক্রিয়েট করছে, আমরা সেটা ইউজ করে পুরো এই কোসাইন বা সাইনোসয়েডাল বিহেভিয়ারটাকে ফুল একটা সার্কেলের মধ্যে ট্রেস করতে। উই অনলি নিড টু নো এই ফেজরটা রিয়েল অ্যাক্সিসের উপর কি পরিমাণ কম্পোনেন্ট প্রোভাইড করছে। এই কম্পোনেন্টটাই হবে আমাদের রিয়েল ম্যাগনিটিউড। যদি কোনো কারণে ইমাজিনারি অ্যাক্সিসে কম্পোনেন্ট বের করতে চাই, সেটা ইউজেবল কোনো ভ্যালু না। কমপ্লেক্স প্লেন থেকে আমরা শুধু রিয়েল টার্ম গুলো বের করে নিয়ে আসছি। প্লাস সো দিস ওয়াজ ফেজর। এন্ড ফেজর আমরা ডিপেন্ডিং অন কোনটা ইউজ করছি, সামটাইমস এটা হবে কারেন্ট ফেজর, সামটাইমস এটা হবে ভোল্টেজ ফেজর। তারপর আমরা যে জিনিসটা চেক করেছিলাম সেটা হচ্ছে এই একটা এসি ইএমএফ এর সোর্স, যেটা মানে হচ্ছে অল্টারনেটিং সোর্সের সামনে আমরা তিনটা ডিফারেন্ট টাইপের সার্কিট ক্রিয়েট করেছিলাম। তিনটা ডিফারেন্ট টাইপ হচ্ছে বেসিক্যালি তিনটা সার্কিট এলিমেন্ট, একটা রেসিস্টর, একটা ক্যাপাসিটর, এন্ড দেন একটা ইন্ডাক্টর। ওয়ান্স আমরা আর কানেক্ট করেছি শুধু অল্টারনেটিং সোর্সের সঙ্গে, দেন সি, দেন এল। প্রত্যেকটা টাইমে আমরা স্টাডি করার চেষ্টা করেছি কি কি চেঞ্জ হয় বা হয় না। প্রথমে আমরা চেক করেছিলাম রেসিস্টিভ সার্কিট, যেটা হচ্ছে লুকস লাইক দিস ডায়াগ্রাম। এখানে বাম পাশে আই হ্যাভ অ্যান অল্টারনেটিং সোর্স, এন্ড দেন ডান পাশে আই হ্যাভ জাস্ট একটা সিঙ্গেল রেসিস্টর। এখানে এলও নাই, সিও নাই, জাস্ট রেসিস্টর। এখান থেকে আমরা যখন ফেজর ডায়াগ্রাম অ্যানালিসিস করেছিলাম অফ দিস পিওরলি রেসিস্টিভ সার্কিট, আমরা একটা জিনিস খুঁজে পেয়েছিলাম যে ভি অ্যান্ড আই, তার মানে ভোল্টেজ এবং কারেন্ট থ্রু এ রেসিস্টর, দে আর অলওয়েজ ইন ফেজ। তার মানে তাদের মাঝখানে কোনো ফেজ ডিফারেন্স থাকে না। এটাই হচ্ছে আমাদের প্রথম ফাইন্ডিং ফ্রম দিস পিওরলি রেসিস্টিভ সার্কিট। সেকেন্ড, আমরা চেক করেছিলাম রেসিস্টর তুলে দিয়ে আমরা যদি একটা ক্যাপাসিটর বসাই দেন কি হয়। তখন আমরা একটা সেম সোর্সের সঙ্গে আর তুলে সি বসিয়ে দিলাম। এবার এখানে দেখতে পেয়েছি এই ক্যাপাসিটরের মধ্য দিয়ে যে ভোল্টেজ যায় সেটা কিন্তু তার কারেন্টের সঙ্গে ইন ফেজে থাকে না, বরং এসি কারেন্ট বা জাস্ট এসি কারেন্টটা অ্যাবান্ডন হয়ে যাচ্ছে। এসি থ্রু একটা ক্যাপাসিটর, ইট অলওয়েজ লিডস দ্য ভোল্টেজ বাই 90 ডিগ্রি। তার মানে ক্যাপাসিটরের মধ্য দিয়ে কারেন্টটা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাহেড অফ ক্যাপাসিটর ভোল্টেজ হবে। এই ক্ষেত্রে আমরা যে ফেজর ডায়াগ্রামটা পেয়েছিলাম, দ্যাট লুকস লাইক
এই ডান পাশেরটা। If you look at it, খেয়াল করবেন ফর রেসিস্টর V এবং I দুইটাই প্যারালাল ছিল বিকজ দে ওয়ার ইন ফেজ। ফেজর ডায়াগ্রামটা এটাই বুঝতে হেল্প করে যে এই দুইটা ইন্ডিভিজুয়াল ফেজরের মাঝখানে অ্যাঙ্গেলটা কত। ঠিক আছে, তো প্রথমে আমরা এই VC যেটা আঁকলাম 10 ভোল্টেজ ফেজর, ওইটা মেক্স সাম অ্যাঙ্গেল ওমেগা টি উইথ রিয়েল অ্যাক্সিস। তো যেহেতু কারেন্টটাকে 90 ডিগ্রি হেড অফ ইট থাকতে হবে, দ্যাটস ওয়াই আমরা কারেন্ট ফেজরটাকে কমপ্লিটলি 90 ডিগ্রি সামনে এই বরাবর পয়েন্ট করলাম। আর সামনে যেহেতু আমরা ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ ঘুরবো, সরি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে পজিটিভ ঘুরবো অ্যাকর্ডিং টু আমাদের বেসিক ট্রিগোনোমেট্রি, দ্যাটস ওয়াই আইসিটা সামনে চলে যাচ্ছে। ফর রেসিস্টর দে আর ইন ফেজ, ফর ক্যাপাসিটর দে আর 90 ডিগ্রি আউট অফ ফেজ এন্ড কারেন্ট সামনে থাকবে। লাস্টে আমরা চেক করেছিলাম একটা ইন্ডাক্টরের জন্য কি হয়, ইন্ডাকটিভ সার্কিট। এখানে আমরা লাস্টে একটা এসি সোর্সের সঙ্গে আমরা ইন্ডাক্টর কানেক্ট করে দিয়েছিলাম। এখানেও দেখতে পেয়েছিলাম যে এটার যে ভোল্টেজ এটা কিন্তু কারেন্টের সঙ্গে ইন ফেজে থাকছে না, এটাও আউট অফ ফেজ। তবে এবার কারেন্ট সামনে থাকবে না, বরং কারেন্ট পিছিয়ে থাকবে ফ্রম ইন্ডাকটিভ ভোল্টেজ বাই সেম 5/2 রেডিয়ান বা 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এটার ফেজর ডায়াগ্রাম ছিল এরকম। You see, আমি একটা ভোল্টেজ ফেজর রাখলাম প্রথমে, মেক সাম অ্যাঙ্গেল ওমেগা টি উইথ রিয়েল অ্যাক্সিস। আর যেহেতু আই কে 90 ডিগ্রি পেছনে হতে হবে ফ্রম ভোল্টেজ, দ্যাটস ওয়াই পেছন বলতে আমরা বুঝি ক্লকওয়াইজ ডিরেকশনে রোটেশন, নেগেটিভ রোটেশন, দ্যাটস ওয়াই আইএলটা আবার এইদিকে। তো আলটিমেটলি আমরা টোটাল 3টা ইনফরমেশন বের করতে পেরেছি ফ্রম 3 ডিফারেন্ট সার্কিটস, যেগুলো হচ্ছে ফর রেসিস্টর এসি সোর্সে কারেন্ট এন্ড ভোল্টেজ রিমেইনস ইন ফেজ, ফর ক্যাপাসিটর কারেন্ট 90 ডিগ্রি ahead of ভোল্টেজ থাকে, ফর ইন্ডাক্টর কারেন্ট 90 ডিগ্রি বিলো বিহাইন্ড থাকে, ভোল্টেজ পে করে। এই তিনটা দিয়ে আমরা আমাদের আজকের ক্লাসের জিনিসপত্র শুরু করতে পারবো। তো আমি একটু রিমাইন্ডার দিলাম, লেটস গো টু আমাদের আজকের ক্লাসের জিনিস। আজকের ক্লাসের আমাদের যে প্রথম টপিক সেটা হচ্ছে দিস থিং কল সিরিজ আরএলসি সার্কিট। এটাকে অনেক সময় এলআরসি সার্কিটও বলা হয়, দ্য সেম থিং অ্যাজ লং অ্যাজ এই তিনজন প্রেজেন্ট থাকে। আমরা অলরেডি একটা এসি অল্টারনেটিং সোর্সের মধ্যে আর এল সি তিনটাকে আলাদা আলাদা বসালে কি হয়, ফেজিং এর বিষয়পত্র কি হয় সেসব আমরা দেখেছি। আমরা এখন দেখতে চাচ্ছি তিনজনকে একসঙ্গে রাখলে কি হয়, এবং আমরা ওই অলরেডি ইউজ করা স্টাডি যেটা আমরা বের করেছি সেটা এখানে ইউজ করবো, মানে ফেজর ডায়াগ্রাম গুলো এখানে আবার ইউজ করবো। প্রথমে আরএলসির ক্ষেত্রে your circuit should look like this. এখানে বাম পাশে you have an AC source and then RLC তিনটা কিন্তু সিরিজে কানেক্ট করা হয়েছে। If you know anything about electric circuit, you should know যখন এই সিরিজে কানেক্ট করা হয় প্রত্যেকটা এলিমেন্টের উপর দিয়ে সেম কারেন্ট পাস হয়। বিশ্বাস যদি না হয়, you can apply KVL in this single loop, and also single loop যেহেতু there must be just একটাই কারেন্ট স্প্লিট করার জায়গা নাই, and also অন্য কোনো পাওয়ার সোর্স নাই, that's why there should be only one current. However, সিরিজ কানেকশনে কারেন্ট সেম হলেও ভোল্টেজ কিন্তু সেম হয়, মিন্স প্রত্যেকটা সার্কিট এলিমেন্টের দুই প্রান্তে ভি কিন্তু ডিফারেন্ট হবে। তো আমাদের এই সার্কিট থেকে প্রথম ফাইন্ডিংটা হচ্ছে instantaneous current through all three circuit elements, they are equal to each other. But ভোল্টেজের বেলা যেহেতু এরা সবগুলো আলাদা, তবে অ্যাকর্ডিং টু কেভিএল সবগুলোকে যোগ করে আই মাস্ট হ্যাভ এই সোর্সের যে ইএমএফ আছে সেটা, রাইট? আদারওয়াইজ লুপের মধ্যে এনার্জি কনজার্ভ হবে না। প্রত্যেকটা তিনটা এলিমেন্ট যে পরিমাণ ভোল্টেজ নেবে সেটা মাস্ট কাম ফ্রম এই সোর্সের ইএমএফ। এই ইনফরমেশনটা ইউজ করে এখন আমরা ফেজর ডায়াগ্রামটা আঁকি। এই হচ্ছে আমাদের ফেজর ডায়াগ্রাম ফর আরএলসি সার্কিট একসঙ্গে। তো আমি প্রথমে আপনাদেরকে জাস্ট ছবিটা দেখিয়ে বোঝানোর চেষ্টা করব। আপনারা যখন স্লাইডটা পড়বেন প্রত্যেকটা ছবির নিচে ওদের ডিসক্রিপশন দেওয়া আছে, তার মানে সেকেন্ড ছবিতে কি হচ্ছে সেটা ডিসক্রিপশন আপনি এখানে পাবেন, and so on and so forth. So that's why আমি এখন ডিসক্রিপশন পার্টটা মুখে আপনাদেরকে বোঝাবো। আপনারা যখন স্লাইডটা পড়বেন তখন প্রথম কলামটা এই এন্ট্রি ধরবেন, ধরে নিচে কি হচ্ছে এক্সপ্লেনেশনটা করবেন, দেন মুভ অন টু দ্য সেকেন্ড কলাম, এটা এক্সপ্লেনেশন কমপ্লিট করে বোঝার পর দেন থার্ড, দেন ফোর্থ, এভাবে গেলে আপনার প্রোগ্রেশনটা ঠিক হবে। তো আমি ধীরে ধীরে ভেঙে বলছি কোনটা কি। তো প্রথমে আমি যেহেতু ফেজর ডায়াগ্রাম আঁকছি, আমার একটা জিনিস মনে করতে হবে, মাত্র বলেছি সিরিজ আরএলসি সার্কিটে আরএলসি সবার মধ্য দিয়ে সেম কারেন্ট পাস হবে, দ্যাটস ওয়াই আমার এই সার্কিটের জন্য যে কারেন্ট ফেজর আছে সেটা জাস্ট একটা হবে, কারণ একটাই সবার মধ্যে পাস হচ্ছে। ডান, এই পাশে ডায়াগ্রামটা ডান। নেক্সট সেকেন্ডটাতে যাচ্ছি। সেকেন্ডটাতে আমরা আমাদের ওই ইন ফেজ এবং আউট অফ ফেজ এর আইডিয়াটা ইউজ করবো। কারেন্ট যেহেতু একটা ফেজর, দ্যাটস ওয়াই আমি এটা সেম ডিরেকশনে রেখে দিয়েছি যেটা প্রথম ডায়াগ্রামে বের করা হয়েছে। তারপর আই নিড টু রিমেম্বার যে রেসিস্টরের ভোল্টেজ এটা কিন্তু অলওয়েজ ইন ফেজ উইথ আই,
ওয়াই এই প্রথম সবুজ রঙের অ্যারোটা আই এর প্যারালালি রাখা হয়েছে। তারপর নাম্বার বিএল বা ইন্ডাকটিভ ভোল্টেজ, এই ক্ষেত্রে কারেন্ট পিছনে থাকে বাই 90 ডিগ্রি অফ ভোল্টেজ। এটাকে উল্টাভাবে যদি বলি, ভোল্টেজ কারেন্টের 90 ডিগ্রি সামনে থাকে। সামনে থাকা অর্থ হচ্ছে ট্রিগোনোমেট্রি অনুযায়ী কাউন্টার ক্লকওয়াইজ হবে। দ্যাটস ওয়াই VL পয়েন্টস ইন দিস ডিরেকশন। এন্ড বাকি পড়ে থাকে ক্যাপাসিটিভ ভোল্টেজ, যেটা কিনা কারেন্ট ভোল্টেজের চেয়ে 90 ডিগ্রি এগিয়ে থাকে, আর উল্টাভাবে বললে ভোল্টেজ কারেন্ট থেকে 90 ডিগ্রি পিছিয়ে থাকে। দ্যাটস ওয়াই ইট পয়েন্টস ইন দিস ডিরেকশন। হয়ে গেল আমাদের ফেজর ডায়াগ্রাম ফর RLC। এখানে আমি কি কি ইনফরমেশন দিলাম, কারেন্ট ফেজর এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভোল্টেজ ফেজর কিরকম ভাবে দেখতে সেগুলো। সবগুলোই কিন্তু দেখুন আমাদের কনসিস্টেন্সি মেনটেন করছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা সার্কিটে। আর এর ক্ষেত্রে ইন ফেজ, দ্যাটস ওয়াই প্যারালাল। এল এর ক্ষেত্রে আউট অফ ফেজ 90 ডিগ্রি অ্যামাউন্টে, দ্যাটস ওয়াই পারপেন্ডিকুলার। ভিসির ক্ষেত্রেও পারপেন্ডিকুলার আউট অফ ফেজ, দ্যাটস ওয়াই এরা এদিকে পয়েন্ট করছে। কোনটা সামনে কোনটা পেছনে সেম আগের আর্গুমেন্ট। এই অংশটা যদি না বুঝে থাকেন, ক্লাস নাম্বার 13 এর নোটসটা খুলে দেখবেন যে কখন কে কোথায় সামনে থাকে। অলরাইট, তো এখানে এই ফেজর ডায়াগ্রামটা এখন কি কমপ্লিট? ইফ ইউ লুক কেয়ারফুলি ইন দিস সার্কিট, আমরা আই কে ফেজর হিসেবে লিখতে পেরেছি, এটাকে 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 সবগুলোকে ফেজর হিসেবে লিখতে পারলাম। অনলি থিং মিসিং এই সার্কিটে দিস ইএমএফ, সোর্সের ইএমএফটা। তো যখন আমি এই ফেজর ডায়াগ্রামটা আঁকছি, তার ইনফরমেশনও এখান থেকে আমার পেতে হবেই। দ্যাটস ওয়াই এই বাকি দুইটা ডায়াগ্রাম ওখানে আমরা আনতে পারছি। সেকেন্ড ডায়াগ্রামটা ডান, লেটস গো টু দিস থার্ড ওয়ান। এখানে দেখেন ফেজর, এটা ফুল ফর্ম হচ্ছে ফেজ ভেক্টর, যেগুলো কিনা কমপ্লেক্স ফেজে আঁকা হয়। এন্ড আমরা ওটাকে ফর অল ইন্টেনশন এন্ড পারপাসেস ভেক্টর হিসেবেই ডিল করি। খেয়াল করবেন VL এবং VC এটা দুইটা ডিফারেন্ট ফেজর বা ফেজ ভেক্টর, যেগুলো কিনা একই লাইন বরাবর আঁকে। উইচ মিনস আমি যদি এদের একটা রেজাল্টের ফেজর বের করতে চাই, আমার বড়টা থেকে ছোটটা বিয়োগ দিলেই একটা নেট ফেজর পেয়ে যাব, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন সহ। আপাতত আমি এমন একটা ফেজর নিয়ে কাজ করছি শুরুতে সার্কিটে, যেখানে VL আমি ধরে নিয়েছি VC র চেয়ে বড়। কেন বড়? সমস্যা নাই, ছোট হতে পারে, সমানও হতে পারে, আমরা অন্যান্য কেসটাও দেখবো। প্রথমে আমি ধরে নিয়েছি লেটস সে বড়, তারপর দেখি কি হয়। তারপর আমরা বলবো লেটস সে এটা ছোট, তারপর কি হয়। তখন আমরা দেখতে পাবো যে বড় হোক ছোট হোক ডাজন্ট রিয়েলি ম্যাটার, একবার স্টাডি করলেই আমাদের সবকিছু ইনফরমেশন ওখান থেকে চলে আসবে। ওয়েল, আমরা যেহেতু VL-টাকে বড় ধরেছি, এই VL থেকে VC বাদ দেওয়ার পর নেট ফেজরটা কিন্তু অরিজিনাল VL এর ডিরেকশনেই আসবে। অর্থাৎ এই সবুজ ফেজরটা এদিকে এসছে, এটা এখন আমার নাম হয়ে যাচ্ছে VL মাইনাস VC। দেখেন আমার হাতে স্টিল তিনটা ফেজরই আছে, তবে এখন জনের রেজাল্টের নিয়ে ফেলার পর ওভারঅল মেইন ফেজর হয়ে গেছে দুইটা। ওয়েল, এখন এই দুইজন VR এবং VL মাইনাস VC, এই দুইজনের ভোল্টেজটা শেয়ার হচ্ছে কোত্থেকে? KVL অনুযায়ী অবশ্যই তো সোর্স, ওটাকেই তাকে এই দুইজনের ভোল্টেজ সাপ্লাই করতে হবে। দ্যাটস ওয়াই আমি VR ফেজর এবং VL মাইনাস VC ফেজরকে যদি একটা রেক্ট্যাঙ্গলের বা দুইটা ডিফারেন্ট ফেজর বা ভেক্টর হিসেবে যদি নেই, তাদের রেজাল্টেন্ট হবে আমার এই সোর্সের ইএমএফ। ঠিক আছে, তো এখানে আমাদের মিসিং যে ইনফরমেশনটা ছিল সোর্সের ইএমএফ, সেটা এখানে ফেজর ডায়াগ্রামে চলে এসেছে, যেটা কিনা ইজ মেড আপ অফ বা রেজাল্টেন্ট অফ দিস টু ইন্ডিভিজুয়াল ফেজর। এখানে দেখুন কিছু অ্যাঙ্গেল দেওয়া আছে। সোর্স ইএমএফ এর যে পিক ভ্যালুটা, সেটা কারেন্টের সঙ্গে ফাই অ্যামাউন্ট অ্যাঙ্গেল করছে। এটা হচ্ছে ফেজ ডিফারেন্স বিটুইন সোর্স ইএমএফ এবং কারেন্ট ইনসাইড একটা RLC সার্কিট। এখানে ছবিতে একটু ভুল হয়েছে, দিস ওমেগা টি, এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি এই পুরো জিনিসটা হওয়া উচিত, নট জাস্ট ফ্রম হিয়ার। এই পুরো এখান থেকে এতটুকু হওয়া উচিত ওমেগা টি, আর ফাই হবে শুধুমাত্র এটা। তো ইএমএফ রিয়েল এক্সিস এর সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? ফেজ অ্যাঙ্গেল ওমেগা টি। ইএমএফ কারেন্ট ফেজরের সঙ্গে কত অ্যাঙ্গেল করছে? জাস্ট ফাই। এভাবেই আমি খুঁজে নিতে পারবো। ওকে, তো এটা যদি কমপ্লিট হয়ে যায়, আমি বেসিক্যালি কোন ফেজর দুইটা দিয়ে রেজাল্টেন্ট বের করলাম সেটা আমি লাস্ট ছবিতে আঁকলাম। 3 নাম্বার ডায়াগ্রামটা শেষ, একসঙ্গে 4 নাম্বার ডায়াগ্রামটাও শেষ। VR হচ্ছে এই রাইট ট্রায়াঙ্গেলের একটা অংশ, যার বেস হচ্ছে রেসিস্টিভ ভোল্টেজ, যার হাইট হচ্ছে এটা, which is VL minus VC। কোনো কারণে যদি আমরা VL টা ছোট নিতাম, তখন এই হাইটটা হয়ে যেত VC minus VL, ডিফারেন্স শুধু এটা। আর বাকি পড়ে থাকে EMF that acts as the hypotenuse অথবা অতিভুজ of this right triangle। এই হচ্ছে আমাদের ফেজ ডায়াগ্রাম স্টাডি অফ অ্যান RLC সার্কিট। এখন দেখি এখান থেকে আমাদের কি কি ইম্পর্টেন্ট ফাইন্ডিংস আছে। ফার্স্ট অফ অল আমরা দেখেছি এদের কারেন্ট সমান সবার, বাট ভোল্টেজ সবার জন্য সমান না। এখানে আমাদের স্টাডির প্রথম জিনিসটা হচ্ছে
এই জিনিসটা যে ইনস্ট্যান্টেনিয়াস যে কারেন্ট আমরা পাবো ফেজরের, সেটা অলওয়েজ সোর্স ইএমএফ থেকে 5 ডিগ্রি পেছনে থাকবে। দেখি আমি ছবিটা আপনাদেরকে নিয়ে যাই। এই যে এখানে একটু ক্লিন করে দেখাই। এই যে বলেছিলাম এই পুরো অ্যাঙ্গেলটা হচ্ছে ওমেগা টি। তো পুরো ওমেগা টি এন্ড দেন পাই যদি বাদ দিই, পরে থাকে কি ফেজর আই কত, which means আপনি যদি একটু খেয়াল করেন ইএমএফ কিন্তু সোর্স ইএমএফ কিন্তু কারেন্ট থেকে পাই অ্যামাউন্ট অফ অ্যাঙ্গেল সামনে এগিয়ে আছে, অথবা অন্যভাবে বললে আই ইএমএফ থেকে পাই অ্যামাউন্ট পিছিয়ে আছে। দ্যাটস ওয়াই এখানে লেখা হচ্ছে এই জিনিসটা ওমেগা টি থেকে পাই অ্যামাউন্ট ক্যান্সেল হওয়ার পর যে পেজটা পাওয়া যায় সেটা কারেন্ট অ্যাড করবে। তাহলে প্রথম ফাইন্ডিংটা হচ্ছে সোর্স কারেন্ট, সরি, যে কমন কারেন্ট টু আরএলসি তিনটা এলিমেন্ট, ওইটা is phi amount of phase angle behind আপনার source EMF, lags the EMF by phase angle phi। এটা হচ্ছে আমাদের প্রথম ফাইন্ডিং। দেন সেকেন্ড ফাইন্ডিংটা হচ্ছে এই রাইট ট্রায়াঙ্গেলটা, এটাকে অনেক সময় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল বলা হয়। কি জিনিস এক্সপ্লেইন। দেখেন এই রাইট ট্রায়াঙ্গেলে আমি তিনটা সাইড জানি, তিনটা সাইডের তিনটা ডিফারেন্ট মিনিং জানি। প্রথমটা সোর্স ইএমএফ which is a voltage, পরেরটা রেসিস্টিভ ভোল্টেজ, আর পরেরটা ইন্ডাক্টর থেকে ক্যাপাসিটর পার্টটা বাদ দেওয়ার পর যে ভোল্টেজ থাকে সেটা। এখানে যদি আমি পিথাগোরাস ইউজ করি, আপনি দেখবেন অতিভুজ বা হাইপোটেনাস এটার স্কোয়ার শুড বি এই দুইজনের স্কোয়ারের চোখ। এক্স্যাক্টলি সেম জিনিসটা আমরা এখানে পেয়ে যাবো। হাইপোটেনাস এর স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস হাইট স্কোয়ার। তো এই যে রাইট ট্রায়াঙ্গেল থেকে খুঁজে পেলাম, এটাকে হচ্ছে আমাদের বলে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স জিনিসটা কি? Let's check. This Ohm's law. ডেল্টা ভি সমান আই আর। তো বাম পাশে ইএমএফ স্কোয়ার আছে, দেখেন রেসিস্টিভ ভোল্টেজের ভেতরে কি কি থাকবে? আই আর থাকবে, আই স্কোয়ার হবে, বাইরে গেল মানে কমন নিলাম, এবং আর স্কোয়ার এদিকে পড়ে থাকবে। হোয়াট অ্যাবাউট ভিএল? ভিএল এর ক্ষেত্রে আমরা ক্লাস নাম্বার 13 এ দেখেছিলাম দিস ইজ কম্পেয়ার্ড অ্যাজ আইএল টাইমস সামথিং কল্ড এক্সএল, যেটাকে বলা হয় ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স। তার মানে হচ্ছে এটা ওহমস লর একটা ভার্সন ফর ইন্ডাক্টর। সিমিলারলি ক্যাপাসিটরের জন্য একটা টার্ম আছে আমাদের আইপি টাইমস এক্সসি, যেখানে এক্সসি হবে কি বলে ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই ভিএল থেকে আসলো এক্সএল, ভিসি থেকে আসলো এক্সসি, এন্ড আলটিমেটলি এখানেও যেহেতু সেম আই প্রেজেন্ট আছে, আইএল আইসি আই আর সবগুলো যেহেতু সমান, আমি কমন নিয়ে ফেললাম। কমন নেওয়ার পর আমি যদি সবার এই লাইনটাকে বাম পাশে আইটাকে রেখে বাকি সবকিছু ডানে নিয়ে যাই, দেখেন আই হ্যাভ রিটেইনড দ্য সিমিলার ফর্ম অফ ওহমস ল, যেখানে বাম পাশে কারেন্ট থাকে, ডান পাশে ফ্র্যাকশনের উপর একটা ভোল্টেজ থাকে, এবং নিচে রেসিস্ট্যান্সের মতো কিছু একটা থাকে। তারপর এসি সোর্স, আমাদের মেইন ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে অল্টারনেটিং যে সোর্স আছে সেটার ইএমএফ, পিক ইএমএফ, এবং নিচে যেই জিনিসটা আছে দ্যাট লুকস লাইক শুড বি রেসিস্ট্যান্স, এই পুরো জিনিসটাকে বলা হয় ইম্পিডেন্স। এখানে একটা টার্ম উচ্চারণ করেছিলাম ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল, এই ইম্পিডেন্সটা হচ্ছে এই নিচের জিনিসটা। এটাই হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট ফাইন্ডিং ইজ জেড। এই পুরো জিনিসটাকে একসঙ্গে ডাকা হবে জেড। জেড হচ্ছে ইম্পিডেন্স অফ একটা আরএলসি সার্কিট। এই জিনিসটা আসে যখন আপনি এসি সার্কিট নিয়ে ডিল করছেন। ফর ডিসি সার্কিট আমাদের রেগুলার রেসিস্টর দিয়ে কাজ চলে যায়, রেসিস্টরের রেসিস্ট্যান্স দিয়ে কাজ চলে যায়। আর যখন আর এর বাদে এল এবং সিও আসা শুরু করে, তখন জাস্ট রেসিস্ট্যান্স ইজ নট এনাফ, তখন আমাদের এই ইম্পিডেন্স নামের একটা জিনিস লাগে। এখানে আর এক্স এল এক্স সি সবগুলো কিন্তু ওহম ইউনিটে মাপা হবে, দ্যাটস ওয়াই জেড আলটিমেটলি ওহম ইউনিটেই মাপা হবে। তো জেড হচ্ছে রেসিস্ট্যান্স টু এসি সার্কিট, আর অ্যাকচুয়াল রেসিস্ট্যান্স হচ্ছে রেসিস্ট্যান্স টু ডিসি সার্কিট। আপনি দেখেন কোনো কারণে এক্সএল এবং এক্সসি এই পুরো জিনিসটাকে যদি ক্যান্সেল আউট করে দিতে পারেন, তার মানে এক্সএল এবং এক্সসি যদি কোনো কারণে সমান হয়, তখন দেখেন জেড বিকামস ইকুয়াল টু আর। তার মানে এল এবং সি এরা দুইজনই কিন্তু ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট টার্ম, এরাই কিন্তু অল্টারনেটিং বিহেভিয়ারটা আনে। এদেরকে যদি আমি তুলে দিই সার্কিট থেকে, আর এর কিন্তু কোনো অল্টারনেটিং বিহেভিয়ার নাই, দ্যাটস ওয়াই আপনি রেগুলার ডিসি সার্কিটে বয়েল ডাউন করে ফেলবেন। তো ডিসি সার্কিট হচ্ছে অল্টারনেটিং সার্কিটের কাইন্ড অফ একটা স্পেশাল কেস, যেখানে এল এবং সি প্রেজেন্ট থাকে না। দিস ইজ ওয়াই
সার্কিট চ্যাপ্টারে আমরা শুধুমাত্র আর দেখেছিলাম, সি এবং এল কে ইনক্লুড করতাম। So impedance is a truth finding from our RLC circuit study. নেক্সট আমাদের অ্যানালিসিস থেকে যেটা পেয়ে যাব সেটা হচ্ছে এই ফেজ অ্যাঙ্গেল ফাই। এটা কিভাবে খোঁজা যায়? এটা খোঁজার জন্য আমাদের এই ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা ইউজ করতে হবে। দেখেন এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমাদের ফাই, রাইট? এই অ্যাঙ্গেলটাই ছিল ফাই। তো ফাই বের করতে হলে আমার হাতে যেহেতু রাইট ট্রায়াঙ্গেল আছে, what I can do is just tan theta ইউজ করতে পারি। So tan theta would be height by base. height হচ্ছে VL minus VC আর বেস হচ্ছে VR। এটা ইউজ করে আমি এই ফেজ অ্যাঙ্গেলটা খুঁজে নিতে পারছি। দেখি কই, এই যে tan theta সমান বা ফাই ধরেছি যেহেতু VL minus VC ডিভাইডেড বাই VR। প্রত্যেকটার মধ্যে আপনি তাদের ইকুইভ্যালেন্ট ওহমস ল অ্যাপ্লাই করেন, আই বের হয়ে আসে। আই যেহেতু সবার জন্য কমন, আইটা কাটা পড়ে যায়, and you are left with this expression। এটা দিয়ে আমরা ফেজ অ্যাঙ্গেল, যে অ্যাঙ্গেলটা হচ্ছে ডিফারেন্স বিটুইন আমাদের কি কি সোর্স ইএমএফ এবং তাদের যে কমন কারেন্ট আছে তাদের মাঝখানে যে ফেজ অ্যাঙ্গেল ছিল, ডিফারেন্স ছিল, সেটা খুঁজে নিতে পারি। এখন একটা জিনিস খেয়াল করেন, আমরা আমাদের পুরো স্টাডিতে ভিএল ভিসিটা বড় ধরেছিলাম, রাইট? ভিএলটা লার্জার দেন ভিসি, দ্যাটস ওয়াই আমাদের ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল লুকড লাইক এরকম, ভিএল মাইনাস ভিসি, এটা ছিল ভিআর, এন্ড এই বরাবর যে রেজাল্টেন্ট আসবে দ্যাট ওয়াজ ইএমএফ। এটা হোয়াট ইফ আমরা ওই সার্কিটে ভিএল কে ভিসির চেয়ে ছোট নিতাম? তখন আমাদের প্রথম স্টেপে যেটা হতো, আবার এতে দেখে ভিআর তো এদিকে ছিল, ভিএল মাইনাস ভিসি না পেয়ে আমরা পেতাম এই ডিরেকশনে ভিসি মাইনাস ভিএল। বাট স্টিল এখানে এবার আমি একটা ট্রায়াঙ্গেল পাবো, বাট এই ট্রায়াঙ্গেলটা এবার অনলি পয়েন্টস ইন দি অপোজিট ডিরেকশন। তার মানে আগের স্টেপে আমরা যে স্টাডিটা পেয়েছিলাম এখনো সেম পাচ্ছি, যে ইএমএফ কে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ফেজরের মধ্যে ভাগ হয়ে যেতে হবে। অনলি থিং ডিফারেন্ট, এবার কারেন্টটা ফাই অ্যামাউন্ট ক্লকওয়াইজ ডিরেকশনে থাকবে, আগে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে ছিল। ঠিক আছে, পার্থক্য শুধু হচ্ছে এই জিনিসটা। আপনি যদি এই ইএমএফ এর এক্সপ্রেশনে এসে তাকান, এই অংশটাতে দেখেন ভিএল এবং ভিসি দুইজনই কিন্তু একজন আরেকজন থেকে সাবট্রাক্ট হয়ে স্কোয়ারের মধ্যে পড়ে আছে। তো কে বড় কে ছোট রিয়েলি ডাজন্ট ম্যাটার। আপনি যখন এখানে প্লাগ ইন করবেন ইএমএফ এর কোনো কিছু আসে যায় না এই উপরের স্কোয়ারটার জন্য। দ্যাটস ওয়াই আপনি ভিএল কে ভিসির চেয়ে বড় ধরেন বা ভিসি কে ভিএল এর চেয়ে বড় ধরেন, ডাজন্ট ম্যাটার, বাট ইএমএফ প্রত্যেকটা থেকেই সেম খুঁজে পাবেন, এটাতে কোনো সমস্যা হয় না। হাউএভার আপনি যখন ফেজ অ্যাঙ্গেল ফাই খুঁজছেন, এখানে দেখেন এই এক্স এল এবং এক্সি এদের উপরে কোনো ধরনের পাওয়ার নাই। তো এক্স এল যদি এক্স এর চেয়ে বড় হয়, ইউ গেট দিস এক্সপ্রেশন ফর ফাই। আর এক্স জি যদি এক্স এল এর চেয়ে বড় হয়ে যায়, তখন এখানে একটা সামনে নেগেটিভ সাইন বের হবে, যে সাইনটা ক্যারি ওভার হয়ে ফাই এর ভ্যালুটা নেগেটিভ করে দিবে। হুইচ মিনস নতুন কিছু পাই নাই, বরং আমরা এই জিনিসটা ফেরত পেয়েছি। ভিএল বড় হলে আমরা ফেজ অ্যাঙ্গেলটা পজিটিভ ডিরেকশনে পেতাম, ভিএল ছোট হলে আমরা এই সেম ফাই অ্যাঙ্গেলটা নেগেটিভ ডিরেকশনে পাচ্ছি। পার্থক্য এটা, আমাদের দুইটা সেট অফ স্টাডি করার দরকার নাই, সেম জিনিস আমরা ফেরত পাচ্ছি। ভিএল বড় হোক বা ছোট হোক, আমাদের আন্ডারস্ট্যান্ডিং রিমেইনস দ্য সেম। কারেন্ট lags source EMF by phi angle. Yes. Okay. And third and last finding টা হচ্ছে আমাদের এই যে একটু আগে কথা বলেছিলাম, ভিএল ভিসি বড় হতে পারে ছোট হতে পারে। আরেকটা কেস কি ছিল, what if ভিএল ভিসি সমান? হ্যাঁ, দুইটা জিনিস সমান হতেই পারে। তখন আমাদের যে ঘটনাটা ঘটে এটাকে বলা হয় রেজোনেন্স। তো রেজোনেন্স হচ্ছে যখন আপনার ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স এবং ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এর একজন আরেকজনের সমান হবে। সমান হলে কি হয় দেখেন, ফার্স্ট এই ফেজ অ্যাঙ্গেলটাতে দেখেন, এক্সএল যদি এক্স সি এর সমান হয়, উপরে ক্যান্সেল আউট হয়ে জিরো হয়ে যাবে, ট্যান ইনভার্স জিরো গিভস ইউ জিরো অ্যাঙ্গেল। তার অর্থ কি, ফেজের ভ্যালু জিরো। আর মাত্র বললাম আরএলসি সার্কিটে কারেন্ট ল্যাগস ইএমএফ বাই পাই অ্যাঙ্গেল। কারেন্ট যদি ইএমএফ এর সঙ্গে 0 ডিগ্রি অ্যাঙ্গেল বানায়, তার মানে কি, দে আর ইন ফেজ। তো ফেজে কারা থাকে, অনলি রেসিস্টর থাকে। তার মানে এল এবং সি এর বিহেভিয়ার যদি এমন হয় যে একজন একজনকে ক্যান্সেল আউট করে ফেলছে, you are left with একটা পিওরলি রেসিস্টিভ সার্কিট। সিম্পল অ্যাজ দ্যাট। ডিসি সার্কিট হচ্ছে এসি সার্কিটের একটা স্পেশাল কেস, যেখানে এল এবং সি প্রেজেন্ট থাকে না। সেম আইডিয়াটা আমরা এখানে ইএমএফ এর ক্ষেত্রেও দেখতে পারি। দেখেন ভিএল এবং ভিটি যদি সমান হয়ে যায়, সেকেন্ড পার্টটা কাটা পড়ে যায়, আপনার ইএমএফ পুরোটাই পাস হবে কার উপর দিয়ে, রেসিস্টরের উপর দিয়ে, পিওরলি রেসিস্টিভ সার্কিট। নট অনলি দ্যাট,
ইম্পিডেন্সের ক্ষেত্রে দেখেন, যদি এক্সএল এন্ড এক্সি সমান হয়, সেকেন্ড পার্ট কাটা পড়ে যায়, ইম্পিডেন্স ইজ এক্স্যাক্টলি ইকুয়াল টু রেজিস্ট্যান্স, যেটা কিনা আমাদের ডিসি সার্কিটের একদম ফার্স্ট এন্ড অনলি জিনিস, যেটা রেজিস্ট্যান্সের ভাষায় আমরা মাপি। সবকিছু এসি সার্কিট সিম্পলিফাইজ টু ডিসি সার্কিট অ্যাজ লং অ্যাজ আমরা এল এন্ড সি কেটে দিতে পারি। এটাকে বলা হয় আমাদের থার্ড এন্ড লাস্ট জিনিস, রেজোনেন্স। এরপর আমরা একটা এক্সারসাইজ প্রবলেমে যাব। এখানে একটা শর্ত আছে যে কত ফ্রিকোয়েন্সিতে এরা দুইজন সমান হবে। ফ্রিকোয়েন্সির প্রশ্ন করতে হবে আসলে। দেখেন, এক্সএল সমান হচ্ছে ওমেগা এল, আর এক্সসি সমান হচ্ছে ওমেগা সি। তো ওমেগাটাই হচ্ছে কিন্তু আমাদের সোর্সের ড্রাইভিং ফ্রিকোয়েন্সি। তো এই দুইজন সমান হবে একটা শর্তে, যেখানে কিনা ওমেগা একটা সিঙ্গেল ভ্যালু নেবে। ওই ওমেগাটাকে বলা হয় রেজোনেন্স ফ্রিকোয়েন্সি, বিকজ এই ঘটনাটার নাম যেখানে এক্সএল এক্সি সমান হয় সেটাকে বলে রেজোনেন্স, আর যেই ফ্রিকোয়েন্সিতে রেজোনেন্সটা হয় সেটাকে বলে রেজোনেন্স ফ্রিকোয়েন্সি। এটা আরো দেওয়া হয় অনেক সময়, অথবা জিরো দেওয়া হয়। দেখেন, ওমেগা যদি কোনাকুনি গুণ করেন, এলটা নিচে যায়, ওমেগা স্কোয়ার হয়ে যায়, and ultimately you are left with this thing. So resonance হয় in presence of inductor and capacitor only. ওখানে রেসিস্টর প্রেজেন্ট থাকে না, বিকজ রেসিস্ট্যান্স হ্যাজ নাথিং টু ডু উইথ ফ্রিকোয়েন্সি। এটা মোটেও ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্ট না। দ্যাটস ওয়াই ওদের কোনো ধরনের রেজোনেন্সের প্রশ্ন আসে না। যখনই রেজোনেন্স নিয়ে কথা বলবো, আমরা আই এবং সি কে দেখতে পাবো। ওকে, টু সাম আপ, আমরা এতক্ষণ পর্যন্ত যা যা দেখলাম, আমরা আমাদের ক্লাস নাম্বার 13 এর এক্সিস্টিং স্টাডি গুলো অ্যাপ্লাই করে আমরা একটা সিরিজ আরএলসি সার্কিটে ফেজর ডায়াগ্রাম অ্যাপ্লাই করলাম। এন্ড ফেজর ডায়াগ্রাম থেকে আমরা কিভাবে সোর্স ইএমএফ কে বাকি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভোল্টেজ ফেজরের সঙ্গে রিলেট করতে হয় খুঁজে পেলাম। এন্ড দেন আমরা একটা কারেন্টের এক্সপ্রেশন পেলাম দ্যাট সেজ কারেন্ট ল্যাগস সোর্স ইএমএফ বাই ফাই অ্যামাউন্ট অ্যাঙ্গেল, যেটাকে বলা হয় ফেজ অ্যাঙ্গেল। আর ফেজ অ্যাঙ্গেলটা খুঁজে পাওয়া যায় ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল নামে একটা ট্রায়াঙ্গেল থেকে, ফ্রম দিস ইকুয়েশন। And আমরা অলসো দেখেছি ভিএল এবং ভিসি কে বড় কে ছোট তাতে ইএমএফ এর কিছু আসে যায় না, তবে ফেজ অ্যাঙ্গেল ফাই এর ক্ষেত্রে প্লাস এবং মাইনাস, ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ, এটার একটু পার্থক্য হবে, বিকজ এখানে কোনো স্কোয়ার নাই। ইএমএফ এর মধ্যে একটা স্কোয়ার থাকায় ওটাতে কোনো কিছু আসে যায় না, যে অর্ডারই বসান না কেন ইএমএফ সেম থাকবে। তারপর আমরা একটা জিনিস দেখেছি, পুরো এসি সার্কিটের যে কারেন্ট আছে সেটাকে যদি আমি একটা এরকম স্পেশাল ফরম্যাটে নিয়ে এনে দেখাতে পারি, দ্যাট কাইন্ড অফ লুকস লাইক ওহমস ল, ওইটার নিচের পোর্শনটাকে বলা হয় something called impedance, যেটা হচ্ছে একটা expanded version of resistance। একটা স্পেশাল কন্ডিশনে এক্সএল এবং এক্সি সমান হলে যখন রেজোনেন্স হয়, তখন এসি সার্কিট বলস ডাউন টু রেগুলার ডিসি সার্কিট। তো এবার আমরা একটা এক্সারসাইজ প্রবলেমে যাই, যেটা কিনা এই আরএলসি সার্কিটের সবকিছু স্টাডি করার চেষ্টা করবে। এই অংশটুকু ক্লাস নাম্বার 13 এর লাস্টে ছিল, আমাদের এক্সারসাইজ প্রবলেমটা ক্লাস নাম্বার 14 এ চলে যাবে। আমরা এখন ওখানে চলে যাচ্ছি। শুরুই করবো আমাদের প্রথমটা একটা কনসেপ্টিং আইডিয়াস দিয়ে। ফার্স্ট কোয়েশ্চেন নাম্বার 1। আমাদের যেহেতু এই 13টা লাগছে না, আমি এটা আপাতত ক্লোজ করে দিচ্ছি, এন্ড আমার প্রবলেম যা যা আছে সেটা আমি একটা হোয়াইট বোর্ডে সলভ করবো। আই গেস আপনারা সেম অ্যাপ্রোচটা দেখেছিলেন যখন ইউটিউব প্লে লিস্টে ভিডিওগুলো দেখছিলেন। প্রথম প্রশ্ন, একটা কয়েল, you're given একটা কয়েল যার ইন্ডাকটেন্স is this much and একটা unknown resistance, which means r এর ভ্যালু জানি না, and then this much microfarad একটা ক্যাপাসিটর। এই তিনটা জিনিস কানেক্ট করা হয়েছে in series with an alternating EMF of frequency this much. So given ভ্যালুগুলো আমি আগে লিখছি। Q1 আমার ইন্ডাকটেন্স দেওয়া L, which is equal to 88 millihenry, 88 millihenry। তারপর রেসিস্ট্যান্স জানি না, সো আর কোয়েশ্চেন মার্ক, যেহেতু জানি না মোস্ট লাইকলি এটাই বের করতে হবে। আর সি হচ্ছে 0.94 মাইক্রোফারাড, 0.94 মাইক্রোফারাড। তারপর একটা জিনিস দেওয়া, ইএমএফ এর ফ্রিকোয়েন্সি 930 হার্টজ। এখন খেয়াল করবেন এই ফ্রিকোয়েন্সিটা কিন্তু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি না, ওমেগা না, যেহেতু হার্টজ ইউনিটে দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের রেগুলার এফ, অর মোর প্রিসাইসলি ড্রাইভিং ফ্রিকোয়েন্সি এফডি, যেটা ইকুয়াল টু কত, 930 হার্টজ। সো এটা দিয়ে আমাদের কি কাজ হবে, এটা দিয়ে আমাদের ওমেগাটা বের করে নেওয়া যাবে। এটা একটা ফিজিক্স 1 এর একটা রিলেশন, যেটা হচ্ছে সার্কুলার মোশনে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ইজ রিলেটেড টু এই রেগুলার ফ্রিকোয়েন্সি, দ্যাট ইজ ইকুয়াল টু 2 পাই টাইমস এফ টি। সো বেসিক্যালি আপনি উপরে পাওয়া এফটাকে 2 পাই দিয়ে গুণ করলে যা থাকবে সেটা আপনার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি খুঁজে দেবে ইন রেডিয়ান পার সেকেন্ড ইউনিটে। লেটস চেক, 2 পাই টাইমস ফ্রিকোয়েন্সি হচ্ছে 930 হার্টজ, দিস ইজ ইকুয়াল টু
5843362 রেডিয়ান পার সেকেন্ড। ব্যাস হয়ে গেল, এফ দেওয়া ছিল, ওমেগা বের করে নিলাম, এখন এটা দিয়ে আমরা কাজ করব। These are given. তারপর বললো if the phase constant between the applied voltage and the current is 75 degree. So applied voltage হচ্ছে EMF এর যে কাজটা ভোল্টেজ E নট, and then তিনজনের মধ্যে যে কমন কারেন্ট আছে ওই দুইজন ফেজরের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 75 ডিগ্রি। সো দিস ইজ ফাই বা ফেজ অ্যাঙ্গেল 75 ডিগ্রি। ওকে, প্রশ্ন করছে ওই কয়েলের রেসিস্টেন্স কত। এই যে আরটা আননোন ছিল, আরটাই বের করতে হবে। সো লেটস সি আমাদের হাতে কি কি দেওয়া আছে। উই নো এল, উই নো সি, বাট উই ডোন্ট নো আর, উই নো ওমেগা। এখন ইফ ইউ রিমেম্বার আমরা একটা রিলেশন পেয়েছিলাম ফর ফেজ অ্যাঙ্গেল দ্যাট লুক লাইক এরকম, tan inverse equal to হচ্ছে xl minus xc divided by r. This is equal to phase angle phi. or অন্যভাবে লিখলে tan theta সমান বা tan phi সমান this whole thing. ওকে, এখন ইন্ডিভিজুয়ালি xl xc এগুলো কি জিনিস একটু বের করে ফেলি, তাহলে আমাদের কাজ কমে যাবে। xl হচ্ছে ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স which is equal to driving frequency not f but omega, ওইটা multiplied by inductance L. So driving frequency মাত্র বের করলাম, ওইটার সঙ্গে গুণ হবে উপরে দেওয়া L টা। So মাত্র যেটা বের হলো এটার সঙ্গে গুণ হবে 88 মিলি হেনরি। This is equal to 514.216. 514.216 XL যেহেতু ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স is a form of resistance, এটা ওহম ইউনিটে মাপা হবে। Next up আমাদের second reactance which is capacitive reactance XC. That is equal to same omega D but আবার ফ্র্যাকশনের নিচে C দিয়ে গুণ হয়ে নিচে বসবে। So let's see, there's a fraction 1 divided by omega which was 5843.362 times C. C হচ্ছে আমাদের capacitance যেটা given 0.94 times 10 to the power minus 6, and this is coming out to be 182.058 once again ohm. So এই হচ্ছে আমার XL এবং XC এর ভ্যালু। আমার আরটা আননোন, ফাই যেহেতু 75 ডিগ্রি দেওয়া, সো অনলি থিং আর পরে থাকে, এটাকে আমরা সাইডে নিয়ে আসতে পারি। আর সমান XL minus XC হোল ডিভাইডেড বাই tan phi. এখানেই আমাদের অ্যান্সার হয়ে গেছে, আমার জাস্ট ভ্যালুগুলো বসাতে হবে। দেখি, there is a fraction যার উপরে XL minus XC. XL পেলাম 514.216 minus XC পেলাম 182.058, and that is divided by 10 of 75 degree. তাহলে আমরা পাচ্ছি R সমান 89.00, so technically 89 ohm. আমাদের প্রশ্নে আর এখন জানা হয়ে গেল, this is equal to 89 ohm. ব্যাস, এই হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের সলিউশন, যেখানে আমাদের আননোন রেসিস্ট্যান্স আরটা বের করে ফেললাম ইউজিং দ্য ফেজ অ্যাঙ্গেল অ্যানালজি যেটা আমরা আরএলসি সার্কিটে খুঁজে পাই। This is done. Second, Q2. An electric motor has an effective resistance of this much. এবার রেসিস্ট্যান্স আর দেওয়া আছে, and যেহেতু we are dealing with motor, এখানে মোশনাল ইএমএফ ইউজ হবে অ্যাকর্ডিং টু ইন্ডাকশন চ্যাপ্টার। আপনারা ওই ক্লাসটা করে থাকলে ইউ শুড নাও যে ইন্ডাকশন প্রসেসে দুইটা আমাদের ইএমএফ ক্রিয়েট হয়। একটা হচ্ছে ফ্যারাডের ইএমএফ যেখানে ম্যাগনেটিক ফিল্ড অসিলেশনের কারণে বা চেঞ্জের কারণে ফ্লাক্স চেঞ্জ হয়, সেটার কারণে ইনডিউসড ইএমএফ হয়। আরেকটা ওয়ে হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ হয় না, বরং ম্যাগনেটিক ফিল্ডের সামনে যে এরিয়া থাকে, ক্রস সেকশনাল এরিয়া থাকে অফ একটা কয়েল, সেই জিনিসটা প্রতিনিয়ত ইদার সাইজ চেঞ্জ করে বা ছোট করে, অথবা তার ওরিয়েন্টেশন উইথ ম্যাগনেটিক ফিল্ড চেঞ্জ করে, ওইটার কারণে একটা ইএমএফ পাই, দ্যাটস কল্ড মোশনাল ইএমএফ। সো ইলেকট্রিক মোটর হচ্ছে ওই মোশনাল ইএমএফ থেকে আসা যে ইন্ডাকশন প্রসেস হয় সেটা ইউজ করে সোর্স হিসেবে বানানো হয়। সো টেকনিক্যালি ওখান থেকেও একটা সাইন পার্ট চলে আসে, দ্যাটস ওয়াই এটাও আমাদের অল্টারনেটিং কারেন্টের মধ্যেই পড়ে। আর দেওয়া 32 ওহম এবং ইন্ডাকটিভ রিঅ্যাক্টেন্স as in XL দেওয়া, নট জাস্ট L, ওইটা 45 ওহম when working under some load. ঠিক আছে, এখানে কিন্তু কোনো ধরনের ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স এর মেনশন নাই বা ক্যাপাসিটরের মেনশন নাই। সো আমরা ধরে নেব এই ক্ষেত্রে আমাদের আরএলসি সার্কিটে সিটা অ্যাবসেন্ট, সো সি এর সবকিছু আমরা জিরো ধরবো, এক্স সি অ্যামাউন্টটা জিরো ধরবো। সি জিরো না, তবে এক্স সি জিনিসটা জিরো। দেখি
এটা হচ্ছে Q2. সো আমার আর দেওয়া 32 ওহম, রাইট? 32 ওহম। ইন্ডাকটিভ রিঅ্যাক্ট্যান্স দেওয়া 45 ওহম। ওকে, সো আমরা ধরে নিব যেহেতু ক্যাপাসিটেন্সের কোনো মেনশন নাই, XC সমান 0 ওহম। আমি আবার বলছি, XC সমান 0 ধরবেন, নট C সমান 0। C সমান 0 ধরলে কি হয় দেখেন, XC সমান তো এই জিনিসটা, C যদি 0 করে দেন XC কিন্তু আনডিফাইন্ড হয়ে যাবে, যেটা কিনা আপনার ক্যালকুলেশন অনেক হেক্টিক করে দিবে, আপনার জিনিসপত্র কোনো কিছু মিলবে না। সো দ্যাটস ওয়াই সিটাকে 0 ধরবেন না, বরং XC জিনিসটাকে 0 ধরবেন। সো টেকনিক্যালি হোয়াট পসিবলি ইজ হ্যাপেনিং ইজ যে আপনার সিটা এত বড় এই সার্কিটে যে XC জিনিসটা টেকনিক্যালি 0 হয়ে যাচ্ছে। ব্যাস। তারপর দেওয়া the volt amplitude across the alternating source is 420 volt. So this is your peak voltage বা source EMF 420 ভোল্ট। এটাকে অনেক সময় এম দিয়েও লেখা হয়, E0 অথবা EM মিন্স ম্যাক্সিমাম বা পিক ভোল্টেজ। ওয়েল, দেখি জিজ্ঞেস করছে কি ক্যালকুলেট দি কারেন্ট অ্যামপ্লিটিউড, যে কারেন্টটা RLC সবার মধ্য দিয়ে সমান হয়ে পাস হয় সেটা আইটা কত। ওয়েল, এখানে আমাদের ইউজ করতে হবে ইম্পিডেন্স আইডিয়াটা। রিমেম্বার, ফর এসি সার্কিট ইম্পিডেন্সের জন্য কারেন্ট আমরা খুঁজে পেতাম E0 ডিভাইডেড বাই Z, যেটা কিনা ওহমস লর ইকুইভ্যালেন্ট ফর এসি সার্কিট। সেখানে Z হচ্ছে ইম্পিডেন্স, EMF হচ্ছে এই 420 ভোল্ট। সো লেটস সি Z সমান কত। Z পাওয়া হয়ে গেলে আমাদের জাস্ট কাজ শেষ, ক্যালকুলেটরে বসাবো। Z হচ্ছে ইম্পিডেন্স which is equal to R স্কোয়ার প্লাস XL মাইনাস XC হোল স্কোয়ার, পুরোটার উপর আপার রুট। এখানে ভেতরের জিনিসগুলো আমাদের হাতে দেওয়া আছে, এটা আমরা বসাবো। সো দেয়ার ইজ এ স্কোয়ার রুট, সামথিং স্কোয়ার্ড প্লাস আরেকটা সামথিং স্কোয়ার্ড। প্রথম সামথিংটা হচ্ছে 32, পরের সামথিংটা হচ্ছে XL মাইনাস 45। সো 45 মাইনাস XC যেহেতু 0 ধরলাম, এটা আসছে 55.22 ওহম। সো এই সার্কিটে ইম্পিডেন্স হচ্ছে 55.22 ওহম। এটা নিয়ে আপনি এখানে Z এ বসিয়ে দেন, তাইলে আপনার কারেন্টটা হয়ে গেল I সমান 420 volt divided by 55.22 ohm. This is the current amplitude in this RLC circuit. 420 divided by 55.22. This is equal to 7.606 ampere. Yes. So প্রথম প্রশ্নে we used phase angle information, এখানে we used impedance information. That was Q2. Third question, Q3. An AC generator with EMF, jar amplitude this much. So this is your peak voltage. And operating at a frequency 400 Hz. So this is F not omega. Causes oscillation in a series RLC circuit having R, L and C. এবার তিনটাই দেওয়া। So আগে ভ্যালুগুলো যা যা দেওয়া লিখে ফেলি। Q3 তে ফার্স্ট EMF দেওয়া 220 ভোল্ট, ম্যাক্স EMF 220 ভোল্ট। তারপর R হচ্ছে 220, L হচ্ছে 150 মিলি। R হচ্ছে 220 ওহম, L হচ্ছে 150 মিলি হেনরি। তারপর C হচ্ছে 24 মাইক্রোফারাড। 24 না 0.24, 24 টাইমস 10 ইনভার্স 6 ফারাড। দিস ইজ C। তারপর দেওয়া ফ্রিকোয়েন্সি। ওয়েল, ফ্রিকোয়েন্সি দেওয়া মানে হচ্ছে আমাকে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ওমেগাটা খুঁজে নেওয়ার ওয়ে দেওয়া, which is 2 পাই FD। একবারে করে ফেলি। FD দেওয়া হচ্ছে 400, 2 পাই টাইমস 400। This is 2513.274 রেডিয়ান পার সেকেন্ড। ওকে, এগুলো আমাদের গিভেন। প্রথম প্রশ্ন, ফাইন্ড দ্য ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স XC। 1 নাম্বার, সো XC কত হবে? ওয়েল, XC আমরা অলরেডি ইউজ করেছি। দিস ইজ ইকুয়াল টু ড্রাইভিং অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা টাইমস ক্যাপাসিটেন্স C। দুইটাই আমার জানা, জাস্ট ভ্যালু বসাবো। ফ্র্যাকশনের নিচে ওমেগা বসবে, যেটা মাত্র বসালাম, এটা 2513.274। এটা মাল্টিপ্লাইড বাই ক্যাপাসিটেন্স which is 24 মাইক্রোফারাড। This is equal to 16.579 ওহম, যেহেতু রিঅ্যাক্ট্যান্স। ব্যাস, এ হয়ে গেল। বি তে জানতে চাচ্ছে
ইম্পিডেন্স কত, জেড কত? ওয়েল, জেড বের করার জন্য আমার এক্স সি দরকার, এক্স এল দরকার, আর আর দরকার। এক্স এল যেহেতু প্রশ্নে জানতে চাই নাই, বাট স্টিল আমার ইম্পিডেন্সের জন্য দরকার, আমি এখানে বের করে রাখি। দিস ইজ ইকুয়াল টু ওমেগা ডি টাইমস এল। আবার বাকি কাজ 2513.274 টাইমস এল হচ্ছে 150 টাইমস to the power -3. This is coming out to be এত বড় কেন আসছে? 150 মিলি হেনরি, 150 ছিল তো মিলি, হ্যাঁ। আচ্ছা, আসলে আসছে, কি করার। Hope I'm not making any mistakes. 99 ওহম। আমি আরেকবার একটু এক্সিটা চেক করি, যেটা এত ছোট আসলো কেন। ওমেগা ডি হচ্ছে 2513.274 টাইমস ক্যাপাসিটেন্স হচ্ছে 24 মাইক্রোফারাড। আচ্ছা, ঠিক আছে, এর ভ্যালুই দিয়েছে, এমন কিছু করার নাই আমার। ওকে, এক্সি হয়ে গেল, এক্স এল হয়ে গেল। এবার নাও আই ক্যান ইউজ দেম টু ফাইন্ড ইম্পিডেন্স জেড, which is r square plus xl minus xc whole square, আবার পুরাটার উপরে আরেকটা স্কোয়ার রুট। সো দেখি আমাদের কি কি জিনিস আছে। ফার্স্ট স্কোয়ার রুট, দেন ওখানে সামথিং স্কোয়ার্ড প্লাস সামথিং স্কোয়ার্ড। প্রথম সামথিংটা হচ্ছে r, which is 220। সেকেন্ড সামথিং এর প্রথমটা হচ্ছে xl, যেটা মাত্র পেলাম 376.99। ওখান থেকে বিয়োগ যাবে xc, which is 16.579। So ultimately আমি ইম্পিডেন্স পাচ্ছি 422.251 ohm. So this is our impedance for this RLC circuit. এটা শেষ। C, the current amplitude, I কত? Well, এটা Q2 র অংশটা, বিকজ যেহেতু আমি মাত্র ইম্পিডেন্স খুঁজে পেলাম, I হবে ম্যাক্সিমাম ইএমএফ যেটা প্রশ্ন দেওয়া ডিভাইডেড বাই জেড। ম্যাক্সিমাম ইএমএফ প্রশ্ন দেওয়া কত? 220 ভোল্ট, ওইটাকে 422 দিয়ে ভাগ দিতে হবে। 220 ভোল্ট ডিভাইডেড বাই 422.251, this is equal to 0.521 ampere. Yes, this is কই সি। ওকে, এতটুক আমাদের শেষ। তারপর দেখেন কি হয়। এই সেকেন্ড ক্যাপাসিটর অফ দ্য সেম ক্যাপাসিটেন্স, তার মানে হচ্ছে এই 24 মাইক্রোফারাড নিয়ে, is then connected in series with the other components. So এখানে আপনার নতুন আরেকটা ক্যাপাসিটর ইউজ করা হচ্ছে along with already existing RLC. So দেখেন, নতুন ক্যাপাসিটেন্সটা পুরান ক্যাপাসিটেন্সের সঙ্গে সিরিজে থাকায় এদের একটা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স ক্রিয়েট হবে, এবং ওইটা দিয়ে আমাদের নতুন কাজটা করতে হবে। লাস্ট প্রশ্নে জানতে চাচ্ছে, প্রথম আমরা যে এবিসি তে বের করেছি এক্স সি, ইম্পিডেন্স জেড অ্যান্ড আই কারেন্ট, এই তিনটা গিভেন আমাদের নতুন ইকুইভ্যালেন্ট ক্যাপাসিটেন্স বাড়বে না কমবে না এক্স্যাক্টলি সেম থাকবে, সেই অংশটা আমি করে দিচ্ছি না, আমি হিন্ট দিয়ে যাচ্ছি কি করতে হবে। আর নতুন ইকুইভ্যালেন্ট হবে, যেহেতু সিরিজে হয়, দুইটা ক্যাপাসিটর যদি ইন সিরিজে থাকে তাদের ইকুইভ্যালেন্ট খুঁজে নেওয়ার ওয়ে হচ্ছে এরকম। সো সিন্স C1 and C2 দুইটাই 24 মাইক্রোফ্যারাড, আপনার CEQ হবে 12 মাইক্রোফ্যারাড। একটু এক্সপ্যান্ড আউট করে দেখবেন। সো দিস ইজ ইউর নিউ C along with already existing R and L. এখন এটা ইউজ করে আপনি সেম প্রসেসটাতে আবার বের করে আসেন। আপনি XC এর জায়গায় এবার CEQ বসাবেন, তারপর এখানেও XC এর জায়গায় CEQ বসাবেন। সো কি কি চেঞ্জ হওয়া উচিত, লেট মি প্রেডিক্ট, যেটা আপনারা খুঁজে নেবেন। CEQ নতুনটা হচ্ছে 12 মাইক্রোফ্যারাড, which is clearly আগেরটার চেয়ে ছোট। সিরিজে দেওয়ার কারণে ক্যাপাসিটেন্স কমে গেছে। এখন কমে গেলে, ওয়েল, একটা ফ্র্যাকশনের নিচে জিনিস কমে গেলে বাম পাশটা কি হবে? বেড়ে যাবে। সো আপনার ডি নাম্বারের প্রথম প্রশ্নটা, নতুন ক্যাপাসিটেন্স দেওয়ার পর ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স শুড কি জিনিস ইনক্রিজ, এটা হবে আপনার আনসার। এবং কত অ্যামাউন্ট আপনি এটা ক্যালকুলেটরে বসে দেখাবেন। ওমেগা কিন্তু চেঞ্জ হচ্ছে না, যা আছে তাই বসাবেন, অনলি সিটা এবার 12 মাইক্রোফ্যারাড বসাবেন। ওকে, এক্সএল, ওয়েল, এক্সএল এ তো কোনো সি নাই, সো তাতে কিছু আসা যায় না, 376 থেকে যাবে। তারপর জেড এর ক্ষেত্রে আর চেঞ্জ হচ্ছে না, এক্সেল চেঞ্জ হচ্ছে না, বাট এক্সসি এখন কি হচ্ছে? বেড়ে যাচ্ছে মানে হচ্ছে এই গ্যাপটা এখন একটু বড় হবে। বড় হলে আলটিমেটলি জেড এর অবস্থা হয়ে যাবে কি? বেড়ে যাবে। তার মানে এই সি এর ক্ষেত্রে ওয়েট বাড়বে কি কমবে? ডিফারেন্সটা বেড়ে যাচ্ছে, একটু চেক করে দেখি। রুট ওভার সামথিং স্কোয়ার্ড প্লাস সামথিং স্কোয়ার্ড, সামথিংটা ছিল 220, এক্সএল হচ্ছে কত জানি আমাদের, যেটা চেঞ্জ হবে না, 376.99।
আর xc হবে 1/, ওমেগার ভ্যালু 2513.274 টাইমস নতুন c which is 12 মাইক্রোফ্যারাড। আমরা পাচ্ছি 408, কমে যাচ্ছে, সরি বাড়বে না, কমবে। ক্যাপাসিটিভ রিঅ্যাক্টেন্স বাড়বে বাট ইম্পিডেন্স কমবে। ইট ইজ your E number question. And last impedance কমলে clearly I should increase. So I টা বেড়ে যাবে। So বাড়ছে কমছে বাড়ছে, এই হবে আপনার রেজাল্ট। আপনারা ক্যালকুলেটরে বসিয়ে চেক করে নিতে পারবেন আদৌ জিনিসটা ভেরিফাইড হচ্ছে কিনা। অনলি থিং ডিফারেন্ট, এবার সি এর পরের প্রত্যেকটা প্রশ্নে, এই DEF প্রত্যেকটা প্রশ্নে আপনি সি ইউজ করবেন 12 মাইক্রোফ্যারাড, নট 24 মাইক্রোফ্যারাড। বাস, দিস ইজ Q3 ডান। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট আমাদের এসি সার্কিটে তিনটা ডিফারেন্ট সার্কিট এলিমেন্ট RLC আলাদাভাবে বসালে কি হয়, তাদের কারেন্ট এন্ড ভোল্টেজের কি হয়, এন্ড দেন তাদেরকে একসঙ্গে বসালে কারেন্ট এন্ড ভোল্টেজের কি হয়, ইম্পিডেন্স, ফেজ অ্যাঙ্গেল, হাবিজাবি, রেজোনেন্স সবকিছু আমাদের কমপ্লিটেড। এন্ড জাস্ট লাইক সার্কিট চ্যাপ্টার, আমাদের নেক্সট এন্ড অবভিয়াস স্টেপটা হচ্ছে সার্কিটের মধ্য দিয়ে পাওয়ার কত ডিসিপেশন হচ্ছে। এটাই হচ্ছে আমাদের লাস্ট টপিক অফ দিস চ্যাপ্টার এন্ড অলসো দিস সেমেস্টার। সো পাওয়ারের বিষয়টা আসছে হচ্ছে বিকজ আমি সার্কিট চ্যাপ্টারে বলেছিলাম সার্কিটস জিনিসগুলো হচ্ছে একটা ম্যানমেড জিনিস, এটা আমরা বানাই ফর আওয়ার নেসেসিটি। আমরা দেখেছিলাম কোন চার্জকে যদি পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে মুভ করানো যায়, ইট গেইনস সাম পোটেনশিয়াল এনার্জি, ইলেকট্রিক ফিল্ডের এনার্জি, অথবা লুজেস সাম এনার্জি। ওইটাকে কন্ট্রোলড ওয়েতে আমাদের জন্য ইউজেবল ফরম্যাটে বের করার একটা ওয়ে হচ্ছে এই সার্কিট। আমরা প্রথমে ডিসি স্টাডি করেছিলাম, এখন আমরা এসি স্টাডি করছি। দুইটার ক্ষেত্রেই আমরা পাওয়ার জিনিসটা খুঁজে পাবো। টু স্টাডি পাওয়ার ইন এসি সার্কিটস আমাদের চেক করতে হবে একটা একটা জিনিস ওয়ান এট এ টাইম। আমাদের মেইন উদ্দেশ্যটা হচ্ছে এটা খুঁজে দেখা, হুইচ ইজ পুরো ইএমএফ কি পরিমাণ পাওয়ার সার্কিটে সাপ্লাই করা হচ্ছে, অ্যান্ড অলসো পুরো সার্কিট আউটপুটে আমাকে কি পরিমাণ পাওয়ার সাপ্লাই দিচ্ছে। সো পাওয়ার ডিসিপেশন ইজ অ্যাকচুয়ালি এনার্জি ডিসিপেশন পার ইউনিট অফ টাইম। এনার্জি পার ইউনিট টাইম হচ্ছে পাওয়ার ওয়াট ইউনিটে। সো আমরা প্রথমে দেখব পুরো এসি সোর্স আরএলসি সার্কিটে কিভাবে পাওয়ার ডিসিপেট করে, সেটা না, বরং জাস্ট একটা পিওরলি রেসিস্টিভ সার্কিট কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করে, তারপর একটা ক্যাপাসিটর, তারপর একটা ইন্ডাক্টর, এন্ড দেন লাস্টে সবার আইডিয়াটা মার্জ করব। জাস্ট লাইক আমরা ফেজর ডায়াগ্রামটা করেছিলাম, প্রথমে ইন্ডিভিজুয়াল সার্কিটস গুলো স্টাডি, তারপরে এদের কম্বাইন একটা স্টাডি। সো প্রথমে আমরা ধরছি একটা সিঙ্গেল রেসিস্টর, তার মধ্য দিয়ে পাওয়ার ডিসিপেশন কেমন হয়। ইফ ইউ রিমেম্বার আপনার সার্কিট চ্যাপ্টারটা, we found out that power dissipation through resistor looked like এরকম একটা জিনিস, যে কারেন্ট কি পরিমাণ পাস হচ্ছে রেসিস্টরের মধ্য দিয়ে সেটার স্কোয়ার টাইমস রেসিস্ট্যান্স। দিস ইজ অলসো ইকুয়াল টু রেসিস্টরের দুই প্রান্তের পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজের স্কোয়ার্ড ডিভাইড বাই আর, ওর আরেকটা হচ্ছে অল্টারনেটিভ ভার্সন ডেল্টা ভি সমান আই। সবগুলোই একটা পাওয়ারই খুঁজে দেবে, জাস্ট ডিফারেন্ট ভ্যারিয়েবল ইউজ করে। এই তিনটা জিনিস আপনারা ওহমস ল ইউজ করলে একটা থেকে আরেকটাতে জাম্প করতে পারবেন, এটা কারেন্ট চ্যাপ্টারে ছিল। ওকে, আমরা এখন এই প্রথম জিনিসটা ইউজ করব ফর রেসিস্টর, যেটা কিনা পাওয়ার ডিসিপেট করবে। দ্যাট ইজ গিভেন বাই এই ছোট জিনিসটা, যেখানে একটা ছোট আই আছে। ছোট আইকে আমরা বলি ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট থ্রু রেসিস্টর। সো ছোট আই স্কোয়ার আর হবে পাওয়ার ডিসিপেশন বা ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডিসিপেশন থ্রু একটা রেসিস্টর। অ্যান্ড ইফ ইউ রিমেম্বার আমাদের এসি ক্লাসটা থেকে, which was ক্লাস নাম্বার 13, ছোট আই ইজ ইকুয়াল টু বড় আই বা পিক কারেন্ট মাল্টিপ্লাইড বাই কস ওমেগা টি। এখানে কোনো প্লাস মাইনাস ফেজ অ্যাঙ্গেল নাই, বিকজ ফর রেসিস্টর কারেন্ট ইজ ইন ফেজ উইথ ভোল্টেজ। সো দিস ইজ আওয়ার ছোট আই। এটাকে যদি আমি স্কোয়ার করি, দেখেন এখানে যেহেতু একটা স্কোয়ার আছে, যদি আমি স্কোয়ার করি, পিক কারেন্টের উপর একটা স্কোয়ার বসবে, আর তো আগে থেকে আছে, এটা আছে, এবং ভেতরে যে একটা কস ওমেগা টি ছিল সেটা হয়ে যাবে কোসাইন স্কোয়ার ওমেগা টি। সো আলটিমেটলি what I have for instantaneous power through একটা রেসিস্টর is this thing, পিক কারেন্ট স্কোয়ার সঙ্গে আর এবং কস স্কোয়ার ওমেগা টি। এই হচ্ছে আমার ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। বাট প্র্যাকটিক্যালি আমরা ইনস্ট্যান্টেনিয়াস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ড সময় টিতে পাওয়ার কত সেটা খুঁজি না, আমরা খুঁজি সামথিং কল্ড অ্যাভারেজ পাওয়ার। যে অ্যাভারেজ পাওয়ারটা বোঝায় একটা ফুল অসিলেশন কমপ্লিট হতে, তার মানে হচ্ছে একটা 1 টি অ্যামাউন্ট অফ
টাইম খরচ হলে অন অ্যাভারেজ পাওয়ার কি পরিমাণ ডিসিপেট হয়েছে। সো এটা হচ্ছে ফুল কি বলে নোড 0 থেকে আবার নোড 0 পর্যন্ত ফেরত আসাকে আমরা বলি ওয়ান টাইম পিরিয়ড অফ এই অসিলেটরি মোশন। ফুল ওয়েভ লেংথ ক্রস করলে আমরা ওয়ান টাইম পিরিয়ড অ্যামাউন্ট টাইম খরচ করি। সো এটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে বোঝালাম। সো এরকম একটা ফুল টাইম পিরিয়ডে, সিঙ্গেল টাইম পিরিয়ডে কি পরিমাণ অন অ্যাভারেজ পাওয়ার ডিসিপেট হচ্ছে সেটাই আমরা মাপতে চাইবো। এটাকে ক্যাপিটাল পি দিয়ে বোঝানো হচ্ছে। ছোট পিটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, বড় পিটা হচ্ছে অ্যাভারেজ। সো দেখেন এই জিনিসটার এখন আমি অ্যাভারেজ নেব। এটা নেওয়ার জন্য আমি এখানে একটু ট্রিগোনোমেট্রিক একটা আইডেন্টিটি ইউজ করব। আইডেন্টিটিটা হলো, আমি একটু এটাকে প্যারালাল করে দেখাই। ওকে, আইডেন্টিটি হচ্ছে এই কস স্কোয়ার ওমেগা টি, এটাকে ইনভলভ করে। You don't need to know this at the moment because এটা এসএসসি বা এইচএসসি লেভেলের একটা ছোট আইডেন্টিটি, কোন একটা ক্লাসের মধ্যে পড়েছিল। You don't need to know. আমি জাস্ট ম্যাথমেটিক্যাল সার্টেনটির জন্য আপনাদেরকে দেখাচ্ছি। সেই cos square some angle is given by half of 1 plus ওই সেম অ্যাঙ্গেলের ডাবল হয়ে এরকম একটা যোগফল। বেসিক্যালি আপনারা এই জিনিসটাকে চিনে থাকতে পারেন এরকম ভাষায় যে cos 2 theta is equal to 2 cos square theta, এখানে একটা 1। এরকম আইডেন্টিটি মোস্ট লাইকলি আপনারা এইচএসসি তে প্রুফ করে এসেছেন বা ট্রিগোনোমেট্রি কোনো কাজে ইউজ করে এসেছেন। আমরা সেই জিনিসটা এখানে অ্যাপ্লাই করবো। এখানে থেটার কাজ করছে ওমেগা টি। সো ইফ আই ডু দ্যাট, এই শুধু এই অংশটা breaks apart into two terms. So average power through resistor becomes, প্রথমটা হচ্ছে হাফ, হাফের সঙ্গে গুণ হবে এই কসের বাইরের পার্টটা। সো হাফ ক্যাপিটাল আই আর স্কোয়ার পিক কারেন্ট স্কোয়ার টাইমস আর, এখানে কোনো কস পার্ট যোগ হবে না বিকজ ফার্স্ট টার্মটা 1। তারপর আবার আসছে পিক কারেন্ট স্কোয়ার আর সেকেন্ড টার্মে যে একটা হাফ আছে ওখানে একটা হাফ, সঙ্গে এই cos 2 ওমেগা টি। সেটা দেখেন এই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করার জন্য আমার অ্যাভারেজ পাওয়ারটা দুইটা টার্মে ভাগ হয়ে গেছে। একটা কিন্তু অসিলেটরি, তার মানে ওখানে একটা কোসাইন জিনিস প্রেজেন্ট, আরেকটা কিন্তু ডিরেক্ট বা ফিক্সড, এটা ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। সো আমি যখন অ্যাভারেজ মাপতে চাচ্ছি, আমার মাপার শর্তটা কি ছিল, ওয়ান টাইম পিরিয়ডে ওভারঅল কি পরিমাণ পাওয়ার ডিসিপেশন হয়েছে। সো দেখেন এটা যেহেতু ডিরেক্ট অ্যামাউন্টে এসছে, এখানে যেহেতু কোনো ফ্রিকোয়েন্সি টার্ম নাই, প্রথম টার্মটা অ্যাভারেজ যদি নেই, টাইম পিরিয়ড শুরু হওয়ার সময়ও যা পাওয়ার, ওয়ান টাইম পিরিয়ড পরে সেম পাওয়ার পাবো। অ্যাভারেজ নিলে আই এন্ড আপ হ্যাভিং দ্য সেম থিং। এটার আর কিছু করার নাই, রাইট? বিকজ অসিলেশন হচ্ছে না, টাইম যতই পাস হোক না কেন এই ভ্যালুটা স্ট্রেইট একটা সিঙ্গেল ভ্যালু নিয়ে থাকবে, এটা চেঞ্জ হবে না। হাউএভার অসিলেটরি হওয়ায় এটা কিন্তু আপ এন্ড ডাউন ওঠানামা করবে। সো এদের দুইজনকে দেখতে কেমন হয় সেটা বোঝানোর জন্য আমি এখানে একটা ডায়াগ্রাম আঁকছি। এই যে এটা উপরের ডায়াগ্রামটা হচ্ছে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট এবং নিচের ডায়াগ্রামটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার। এখানে দুইটা পার্ট আছে, একটা হচ্ছে স্ট্রেট লাইনটা, মাঝখানে স্ট্রেট লাইনটা যেটা হচ্ছে আমাদের এক্সপ্রেশনের প্রথম টার্মটা, এবং একটা কোসাইন কার্ভ আছে যেটা হচ্ছে এক্সপ্রেশনের সেকেন্ড টার্মটা। সো এটা পিক অ্যামাউন্টটা সঙ্গে কস এই কত 2 ওমেগা টি অ্যামাউন্টটা পাস হচ্ছে। সো আমরা চেক করতে চাচ্ছি সবকিছু ফ্রম 0 টু টি এর মধ্যে। সো টি কোথায়? টি হচ্ছে এখানে, এতটুক থেকে এতটুকের মধ্যে। লেটস ফিগার আউট আমাদের এই যে কোসাইন কার্ভটা পাস হচ্ছে এটার ভেতরে কি পরিমাণ এরিয়া এনক্লোজ হচ্ছে। সো when I do average, আমার বেসিক্যালি মাপতে হবে এই এতটুক টাইম পিরিয়ডের মধ্যে কি পরিমাণ এরিয়া এনক্লোজড হচ্ছে। দেখেন, ফার্স্ট অফ অল এই নিচের একটা ফুল অংশ, বা আপনি এটাকে হাফ একটা আর্ক বলতে পারেন, হাফ অফ একটা সাইন ওয়েভ, নিচে যে পরিমাণ অংশ, দিস গেটস ক্যান্সেলড উইথ এই উপরের অংশটা। তার মানে আপনার পাওয়ার ডিসিপেশন নিচে অপোজিট ডিরেকশনে যতটুকু হয়েছে প্লাস ডিরেকশন ও সেম অ্যামাউন্ট অফ হয়েছে, ক্যান্সেলড আউট। তারপর এদিকে হাফ আছে, এদিকে হাফ আছে, দুইটা মিলে ফুল। সো উপরে দুইটা ফুল পেলেন, ওইটা আবার ক্যান্সেলড আউট হয় এটা দিয়ে। তার মানে অন অ্যাভারেজ 0 থেকে টি এই টাইম পিরিয়ডে অসিলেটরি যে পার্টটা আছে সেটা কিন্তু কোনো নেট অ্যাভারেজ পাওয়ার দিচ্ছে না। যে অ্যামাউন্ট অফ টাইম এটা উপরে থাকে, একই অ্যামাউন্ট অফ টাইম নিচের ডিরেকশনে বা নেগেটিভ ডিরেকশনে পাওয়ার ডিসিপেট করে। দ্যাটস ওয়াই আলটিমেটলি ইউ হ্যাভ নাথিং ফ্রম দিস সেকেন্ড পার্ট। সো আপনার
পাওয়ার ডিসিপেশন পড়ে থাকে শুধুমাত্র এই ডিরেক্ট অংশটা, অসিলেটরি অংশটা কাটা পড়ে যায়। সেই হচ্ছে আমাদের ফার্স্ট ফাইন্ডিং, যে ফর পিওরলি রেসিস্টিভ সার্কিটস পাওয়ার ডিসিপেশন ইজ গিভেন বাই দিস ফার্স্ট এক্সপ্রেশন। ঠিক আছে, এখানে একটা হাফ আসছে কেন? হাফ আসছে হচ্ছে বেসিক্যালি আপনি ওভারঅল কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করছেন 0 to 1, ওইটাকে অর্ধেক করতে হবে, রাইট? বিকজ এই গ্রাফে উপরে কি পরিমাণ আছে, নিচে কি পরিমাণ আছে, যোগ করে হাফ করা, এটাকেই তো আমরা অ্যাভারেজ করা বলি, মিন করা, দুটো উপরে যোগ করে হাফ করা। সেখানে যেহেতু এই জিনিসটা চেঞ্জ হচ্ছে না, এন্ড এটা শুড বি একটা স্ট্রেট লাইন, পুরো জিনিসটা শুরুতেও যা শেষেও তা, সো যোগ দুইজনকে যোগ করে আবার হাফ করলে ইউ গেট দিস হাফ পার্ট, দ্যাটস ওয়াই প্রথম টার্মে একটা হাফ আসছে। অলসো এখান থেকেও সেটা এক্সপ্লেন করা যায়। সো আলটিমেটলি আপনার পাওয়ার ডিসিপেশন ফর রেসিস্টর কি হচ্ছে, ইজ নট ডিপেন্ডেন্ট অন ফ্রিকোয়েন্সি, বরং এটা জাস্ট একটা ফিক্সড ভ্যালু। সো ফর অল ইন্টেনশন অ্যান্ড পারপাসেস আপনার এসি পাওয়ারটা কেমন হয়, স্ট্রিক্টলি ইকুইভ্যালেন্ট টু ডিসিতে আমরা যেরকম একটা ফিক্সড ভ্যালু পেতাম, যেখানে কোনো এই ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি থাকতো না, সেরকম একটা পাওয়ার টার্ম ফেরত পাচ্ছি। ওকে, এখন দেখেন আমরা ইউজুয়ালি প্রেফার করি পাওয়ারকে দেখতে এই ফর্মে, আই স্কোয়ার আর, রাইট? এরকম একটা ফর্মে আমরা দেখেছি, এটা ডিসিতেও দেখেছি। যেহেতু দিস অলসো আই এম ক্লেমিং যে ডিসির মতো বিহেভ করে, হাউ অ্যাবাউট আমি এরকম একটা ফর্মেটে নিয়ে আসতে চাই। এরকম একটা ফর্মেটে আসতে পারতো যদি সামনের হাফটা না থাকতো। তো তখন আমার ইচ্ছা করলো, হোয়াট ইফ আমি হাফটাকে এই পিক কারেন্টের মধ্যে ঢুকিয়ে দেই এবং ঢুকিয়ে তাকে স্কোয়ার হিসেবে বের করে আনি। তখন আমার কাজটা হয়ে যায়, দেখেন আই আর অলরেডি স্কোয়ার হয়ে আছে, ওর মধ্যে যদি 2 কে আমি √2 হিসেবে ঢোকাই এবং পুরোটাকে স্কোয়ার দেই, তখন দেখেন আমাদের আগের লাইন আবার ফেরত আসা যায়। আই স্কোয়ার ফ্যাক্টর আউট হয়ে বের হলো, √2 স্কোয়ার হয়ে হাফ হয়ে বের হয়ে আসলো। এই যে আমি একটা চেঞ্জ অফ ভ্যারিয়েবল ইউজ করলাম, যেখানে হাফটাকে ভেতরে ঢুকিয়ে দিলাম, নতুন আমাদের যে একটা ভেতরে কারেন্ট পেলাম, এটা কিন্তু পিক কারেন্ট না, এটা পিক কারেন্ট ডিভাইডেড বাই √2 একটা টার্ম। এটাকে বলা হয় আরএমএস কারেন্ট, বা লম্বাভাবে বললে রুট মিন স্কোয়ার কারেন্ট। রুট মিন স্কোয়ার কারেন্ট কেন বলা হয়? ওয়েল, ফার্স্ট অফ অল এখানে একটা 2 টার্মে রুট প্রেজেন্ট আছে, এন্ড অলসো আমরা অ্যাভারেজ পাওয়ার নিয়ে ডিল করছি। আপনারা যদি স্ট্যাটিস্টিক্স কোর্স করে থাকেন, অ্যাভারেজের অন্য একটা নাম হচ্ছে মিন, এন্ড অলসো বাইরে একটা স্কোয়ার আছে, সবকিছু মার্জ করলে ইউ হ্যাভ রুট মিন স্কোয়ার কারেন্ট। সো আলটিমেটলি পাওয়ার ডিসিপেশন থ্রু একটা রেজিস্টর হচ্ছে আরএমএস কারেন্ট স্কোয়ার মাল্টিপ্লাইড বাই আর কত, ব্যাস। সো দিস ওয়াজ ফর এ রেজিস্টর, যার কিনা আমরা অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন দেখেছি। এখানে কোনো ধরনের ফ্রিকোয়েন্সি ডিপেন্ডেন্সি দেখতে পারি নাই। হাউ অ্যাবাউট ক্যাপাসিটর অর ইন্ডাক্টর? এখানে কি হয় খেয়াল করুন, আমি উপরের গ্রাফটা আঁকলাম ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজের গ্রাফ, হুইচ ইজ জাস্ট একটা কোসাইন কার্ভ গিভেন বাই দিস থিং। ক্যাপিটাল ভিসি হচ্ছে পিক ভোল্টেজ আর ছোট ভিসি হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভোল্টেজ। যেহেতু একটা কোসাইন কার্ভ ফলো করে, এটা 1 পিরিয়ড অফ টাইমে 0 থেকে t পর্যন্ত একটা কস কার্ভ কমপ্লিট করবে। তো দেখেন এই ভোল্টেজটা ড্রপ করছে বা বাড়ছে, এটার উপর ডিপেন্ড করে ক্যাপাসিটরের মধ্যে কারেন্ট পাস হবে। আর ক্যাপাসিটর করতে চায় কি বেসিক্যালি, তার মধ্যে যখনই কারেন্ট পাস হয় সে ডিসচার্জ হয় এবং চার্জ হয়, এটাই ক্যাপাসিটরের কাজ। সো কারেন্ট যখন চার্জ করবে তখনও সে কিছু পাওয়ার নেবে সার্কিট থেকে, এখন যখন সে ডিসচার্জ করবে সে সার্কিটকে কিছু পাওয়ার ফেরত দেবে। সো বেসিক্যালি ক্যাপাসিটর প্রতিনিয়ত চার্জিং এবং ডিসচার্জিং হবে যখন তাকে এসিতে কানেক্ট করা হবে। যেহেতু কারেন্টের ডিরেকশন ফ্লিপ করে, এই প্রতিনিয়ত চার্জিং ডিসচার্জিং হতে থাকবে। সেটার ক্ষেত্রে যদি আমি পাওয়ার বের করতে চাই, দেখেন ডিসচার্জিং এর সময় আমি নেগেটিভ পাচ্ছি বিকজ সার্কিটকে পাওয়ার দিয়ে দিবে সে, এবং চার্জিং এর সময় আমি পজিটিভ পাওয়ার পাচ্ছি, উপরের দিকে গ্রাফটা এসছে। বাট আমি যদি ফুলি 0 থেকে t পর্যন্ত চেক করি, আবারও একটা জিনিস চেক করেন, এরিয়া আন্ডার কার্ভ কি পরিমাণ আছে। সো দিস মাচ নেগেটিভ ভ্যালু উপরের পজিটিভ ভ্যালুকে ক্যান্সেল করে দিবে, দিস মাচ নেগেটিভ ভ্যালু উপরের জিনিসটাকে ক্যান্সেল করে দিবে। ওয়ান্স এগেন আপনি 0 থেকে t পর্যন্ত কি পাবেন না, অসিলেটরি টার্মটার জন্য কোনো ধরনের ক্যাপাসিটরের মধ্য দিয়ে নেট পাওয়ার পাবেন না। ক্যাপাসিটর কিছু সময় সার্কিট থেকে নিয়ে নেবে এনার্জি এবং ওটা আবার পরের মুহূর্তে ফেরত দিবে, ইউ এন্ড আপ ডিসিপেটিং নাথিং। সো এখানে রেসিস্টরের মতো কি কোনো একটা ফিক্সড টার্ম থাকে এরকম ফার্স্ট টার্ম, সেটা বের করতে হলে আমরা এরকম একটা টার্ম বিল্ড করি ফর ক্যাপাসিটর, দেখি কি হয়। সো ইনস্ট্যান্টেনিয়াস পাওয়ার ডিসিপেশন টু একটা ক্যাপাসিটর ইজ গিভেন বাই I টাইমস সি। আমরা পাওয়ার ডিসিপেশনের কোথায় লিখলাম জানি একটু আগে, এই যে এই ফরম্যাটটা ইউজ করলাম। পাওয়ার ডিসিপেশন হচ্ছে
কি পরিমাণ ভোল্টেজ ডিফারেন্স এবং সঙ্গে আই কত, ভোল্টেজ অ্যান্ড দেন আই। সো ইফ ইউ রিমেম্বার, আই হচ্ছে দিস থিং। এটা কোত্থেকে পেলাম? এটা আপনারা 13 ক্লাসে গিয়ে দেখবেন যে দিস ইজ দি কারেন্ট ড্রাইভ থ্রু ক্যাপাসিটর, আর এটা হচ্ছে ভোল্টেজ যেটা আমি এখানে লিখেছিলাম। সো এই দুইজনই টার্ম আছে, এদেরকে যদি গুণ করেন ইউ গেট দিস থিং। এখানে কোনো ধরনের কি নাই, দুইটা টার্ম নাই, আছে একটা জিনিস সাইন 2 ওমেগা, আর 2 ওমেগাটা এখানে প্লট করা হয়েছে। দ্যাটস ওয়াই এই পুরো অংশে পাওয়ার ডিসিপেশন কত হবে থ্রু একটা ক্যাপাসিটর? 0। আর নেগেটিভের অর্থ হচ্ছে এনার্জি সার্কিটকে দিয়ে দিচ্ছে, কিছু টাইমস দেবে কিছু টাইমস নেবে, তবে অন অ্যাভারেজ এটা নেট কোনো পাওয়ার ডিসিপেট করতে পারছে না। রেসিস্টর পাওয়ার ডিসিপেট করতে পারে, ক্যাপাসিটর পাওয়ার ডিসিপেট করতে পারে না, এরা জাস্ট ব্যাক অ্যান্ড ফোর্থ এনার্জি বাউন্স অফ করতে পারে। সেম গোজ ফর ইন্ডাক্টর। ইন্ডাক্টর আর ক্যাপাসিটরের মধ্যে পার্থক্য হলো ইন্ডাক্টর ম্যাগনেটিক ফিল্ডের এনার্জি স্টোর করে, ক্যাপাসিটর ইলেকট্রিক ফিল্ডের এনার্জি স্টোর করে। সো ক্যাপাসিটরের ইউ হচ্ছে হাফ সি ভি স্কোয়ার, আর ইন্ডাক্টর যে এনার্জিটা স্টোর করে এটা আমাদের ইন্ডাকশন চ্যাপ্টার থেকে ছিল হাফ এল আই স্কোয়ার এটা। সো দিস ইজ ইলেকট্রিক ফিল্ড এনার্জি, দিস ইজ ম্যাগনেটিক ফিল্ড এনার্জি। ইন্ডাক্টরের জন্য যদি সিমিলার একটা টার্ম বিল্ড করেন, এখানেও আপনি একটা সাইনোসয়েডাল ডাবল ফ্রিকোয়েন্সির একটা ভ্যালু পাবেন, যেটা অন অ্যাভারেজ 0 থেকে টি পিরিয়ড অফ টাইমে ইউ গেট নেট পাওয়ার ডিসিপেশন টু বি 0। এর অর্থ ইন্ডাক্টরও কি করবে, যখন আপনি সুইচ অন করতে চাইবেন সে কিছুক্ষণ ম্যাগনেটিক এনার্জি স্টোর করার চেষ্টা করবে, সুইচ অফ করে দিলে সেটা রিলিজ করার চেষ্টা করবে ব্যাক ইনটু সার্কিট। নেট সে কোনো কিছু ধরে রাখতে পারছে না, কোনো কিছু আউটপুটে দিতে পারছে না। জাস্ট লাইক ক্যাপাসিটর, অ্যাভারেজ পাওয়ার ডিসিপেশন থ্রু ইন্ডাক্টর ইজ অলসো 0। সো আমাদের তিনটা এলিমেন্টের মধ্যে দুইজন কোনো ধরনের পাওয়ার ডিসিপেট করতে পারছে না, একজন করতে পারছে, দ্যাট থিং ইজ রেসিস্টর। ব্যাস, এখন নাও দ্যাট আই নো ইন্ডিভিজুয়ালি সবাই কি পরিমাণ পাওয়ার ডিসিপেট করে, আমি সবগুলোকে একসঙ্গে কম্বাইন করব ফ্রম দিস এক্সপ্রেশন। এটা ওয়ান্স এগেন আমাদের এই জিনিসটার অ্যাপ্লিকেশন। পি আর এম এস এর মধ্য দিয়ে কত পাস হবে, তাদের কমন কারেন্ট যেটা আই, সেটা মাল্টিপ্লাইড বাই সোর্স ইএমএফ কত। ওয়েল, আজকের ক্লাসের শুরুতেই আমরা কারেন্টের জন্য এই জিনিসটা বের করেছিলাম, যেটা আমরা আরএলসি সার্কিটের ফেজর ডায়াগ্রাম থেকে পেয়েছিলাম। ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট সোর্স ইএমএফ থেকে 5 ডিগ্রি অ্যাঙ্গেল পেছনে থাকে ল্যাগ করে যখন ইউ আর ডিলিং উইথ আরএলসি সার্কিট। আর এই সেকেন্ড পার্টটা হচ্ছে জাস্ট ইএমএফ ই, হুইচ ইজ অ্যান অসিলেটিং সোর্স। এখন এখানে cos ওমেগা টি মাইনাস ফাই, এখানে আমরা আরেকটা পরিচিত ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি ইউজ করব, দ্যাট লুকস লাইক এরকম। ইফ ইউ হ্যাভ টু অ্যাঙ্গেলস cos এ মাইনাস বি, এরকম এ অ্যান্ড বি মিনিং দুইটা ডিফারেন্ট অ্যাঙ্গেল, তাহলে এদেরকে ভেঙে লেখা যায় এইভাবে, cos এ cos বি প্লাস সাইন এ সাইন বি। আমাদের হাতে আছে এরকম একটা টার্ম যেখানে এর কাজ করবে ওমেগা টি, বি এর কাজ করবে ফাই। If you break this up, this becomes cos omega t cos phi plus sin omega t sin phi. সেই হচ্ছে শুধুমাত্র কই এই অংশটার ম্যাগনিটিউড। আমি সবগুলো একসঙ্গে লিখছি। ইনস্ট্যান্টেনিয়াস RLC, this is equal to capital I, তারপর cos এই পুরো এক্সপ্যান্ডেড জিনিসটা, which is এই পুরো জিনিসটা ডুপ্লিকেট এখানে, এটা মাল্টিপ্লাইড উইথ এই সেকেন্ড টার্মটা, which is E নট সঙ্গে cos ওমেগা টি। এবার গুণ করে দেন, ভেঙে দেন, তাইলে আসে দেখেন cos ওমেগা টি স্কোয়ার হয়ে যাবে। সো I cos phi এটাকে আলাদা রাখি, and then cos স্কোয়ার ওমেগা টি প্লাস সেকেন্ড টার্মে E sin phi টাকে আলাদা রাখি, and then sin ওমেগা টি cos ওমেগা টি। ওয়েল, এবার পুরা আরএলসি সার্কিটের মধ্য দিয়ে পাওয়ার ডিসিপেশনের মধ্যে ওয়ান্স এগেন আমি দুইটা টার্ম পেলাম। এখন এখানে যদি আমি অ্যাভারেজ বের করার চেষ্টা করি আমাদের কি হয় সেটা দেখার বিষয়। ফার্স্ট থিং ফার্স্ট, এই অংশে সাইন এন্ড কোসাইন পার্টটা অন অ্যাভারেজ আমাদেরকে এরকম একটা গ্রাফ দিবে। সো 0 to t যদি আমি ইউজ করি, এখানেও দেখেন যে পরিমাণ টাইম উপরে আছে একই পরিমাণ টাইম নিচে আছে, which says average
এই জিনিসটা গোস টু 0. হাউএভার প্রথম টার্মে কিন্তু একটা কস স্কোয়ার টার্ম আছে। সো কস স্কোয়ার টার্ম হওয়ার কারণে এটার গ্রাফ হয়ে যাবে, ইউজুয়ালি কসের গ্রাফ এরকম হয়, বাট স্কোয়ার হওয়ায় এই নিচের যে ফাঁপা অংশটা আছে এটা উপরের দিকে উঠে যাবে। এখন এই যদি হয় 0 থেকে t পর্যন্ত আমাদের যোগ করার বিষয়, এবার দেখেন পাওয়ারটা শুধুমাত্র উপরের দিকেই ভ্যালু পাচ্ছে, একটা ফুল তারপর হাফ মিল আর একটা 1 হয়ে যাচ্ছে এবং নিচে কিছু নাই। সো নিচে কিছু না থাকলে আমি কত পাবো? ওভারঅল উপরের সবকিছু যোগ করে পাচ্ছি 1 এবং ওটাকে হাফ করলে আমি পাচ্ছি এই সামনের হাফ ফ্যাক্টরটা। সো আলটিমেটলি এই কস স্কোয়ার ওমেগা টিটা একটা হাফ টার্ম বের করে আনবে যেটা মাল্টিপ্লাইড হবে এই প্রথম জিনিসটার সঙ্গে, and that leaves us with this thing. Second partটা completely goes to 0 because average period time this becomes 0. So this is our power dissipation amount through একটা RLC circuit. এখানে দেখেন I হচ্ছে পিক কারেন্ট, EMF হচ্ছে পিক EMF, বাট এখানেও একটা হাফ টার্ম আছে যেটা আমরা দেখতে চাচ্ছি না। সো সেটা করার বাদ দেওয়ার কি ওয়ে আছে? হাফকে আমরা লিখতে পারি 1/√2 টাইমস আর একটা 1/√2, একটা 1/√2 দেন I কে, that becomes RMS current, আরেকটা √2 দিয়ে দেন EMF কে, that becomes RMS voltage. So ultimately what you have is PRLC সমান RMS current times RMS EMF times এই cosine phi-টা। phi কি জিনিস? phi এখন ওইখান থেকে ক্যারি ওভার হচ্ছে which was the phase angle between current এবং EMF, যেখানে কারেন্ট ল্যাগ করে EMF কে by this phi amount। এটাকে বলা হয় something called power factor। পাওয়ার ফ্যাক্টরটা কেন? বিকজ এখানে 3 জন প্রেজেন্ট আছে এবং এই ফেজ অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে আপনি কত এফিশিয়েন্টলি পাওয়ারটা ডিসিপেট করতে পারছেন। এর অর্থ আপনার কোসাইনের ভ্যালু যখন 1, ইট মিনস ফাই এর ভ্যালু তখন 90 ডিগ্রি, সরি 0 ডিগ্রি। কসের ভ্যালু 1 হয় 0-তে, সাইন 1 হয় 90-তে, ভুল হয়েছে। কসের ভ্যালু 1 হবে যখন ফাই এর ভ্যালু 0, আর ফাই এর ভ্যালু 0 মানে কি? ফেজ অ্যাঙ্গেল 0, কারেন্ট এবং ইএমএফ এর মধ্যে কোনো অ্যাঙ্গেল নাই, দে আর ইন ফেজ। কারা পারফেক্টলি ইন ফেজ হয়? যখন আপনার সার্কিটটা পিওরলি রেসিস্টিভ, রাইট? তার মানে আপনি এসি সার্কিট থেকে ডিসি সার্কিটে ফেরত চলে আসবেন ইন দ্য কনটেক্সট যে ফাইটা ইজ ইকুয়াল টু 0, তখন আপনার পাওয়ার ফ্যাক্টর বিকামস 1, তখন আপনি পুরাটা পাওয়ার ইউটিলাইজ করতে পারবেন। বিকজ আপনার আর একটু আগে দেখেছিলাম পাওয়ার ডিসিপেট করতে পারে না হচ্ছে ইন্ডাক্টর এবং ক্যাপাসিটর। সো যেহেতু ইন ফেজ আপনার সার্কিটটা পিওরলি রেসিস্টিভ, যতটুকু আপনার পাওয়ার ডিসিপেশন করা সম্ভব পুরাটাই ডিসিপেট হবে থ্রু রেসিস্টর, ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর কিছু দিতে পারবে না। দ্যাটস ওয়াই ইট ইজ ফুললি ইউটিলাইজড যখন আপনার পাওয়ার ফ্যাক্টরটা ইজ ইকুয়াল টু 1। পাওয়ার ফ্যাক্টরটা যখন বিকামস 0, which means cos 90 shall give you 0, phase angle 90 ডিগ্রি। 90 ডিগ্রি কখন হয়? যখন আপনি ইন্ডাক্টর অর ক্যাপাসিটর নিয়ে কাজ করছেন, আর ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর কি দেয়? কোনো পাওয়ার ডিসিপেট করতে পারে না, একটু আগে দেখলাম। হ্যাঁ, which means আমরা আরো একবার প্রুফ পেলাম ফ্রম দিস পাওয়ার ফ্যাক্টর যে cos phi এর ভ্যালু 0 হওয়া অর্থ ইউ আর ডিলিং উইথ ইন্ডাক্টর এন্ড ক্যাপাসিটর, and then this thing becomes 0, বাম পাশে কোনো পাওয়ার ডিসিপেশন পাওয়া যায় না যখন আপনার সার্কিট পিওরলি ইন্ডাকটিভ অথবা পিওরলি ক্যাপাসিটিভ হয়ে যায়। পিওরলি রেসিস্টিভ হলে পাওয়ার ডিসিপেট হবে। এনিথিং ইন বিটুইন 0 and 1, যেখানে আপনার সার্কিট ফুলি রেসিস্টিভও না, ফুলি ইন্ডাকটিভও না, আবার ফুলি ক্যাপাসিটিভও না, সবার মিক্সচার, তখন আপনি কিছু পাওয়ার ইউজ করতে পারবেন, বাট কিছু অ্যামাউন্ট কিন্তু অবশ্যই ওয়েস্ট হয়ে যাবে যেটা আপনার ইউজ করা সম্ভব না। সো পাওয়ার ডিসিপেট করবে কিছু অ্যামাউন্ট, রেসিস্টর এন্ড এল এন্ড সি ওই জিনিসটা টাচ করতে পারবে না, বাট আপনি স্টিল কিছু আউটপুটে পাবেন, এবং এটাই মোস্টলি প্র্যাকটিক্যাল একটা কেস যেখানে আমরা এসি সার্কিটটা ইউজ করে থাকি। পারফেক্টলি 1 ইউজ করলে দ্যাট ইজ স্ট্রিক্টলি ডিসি সার্কিট, পারফেক্টলি 0 করে দিলে পাওয়ার ডিসিপেশনের প্রশ্নই আসে না, আপনি আউটপুটে কিছু পাবেন না, বাট স্টিল এটার কিছু ইউজ থাকে রেজোন্যান্স সার্কিটে। বাট আমাদের দৈনন্দিন ইউজে আমরা এই থার্ড কেসটা ইউজ করে থাকি যেখানে পাওয়ার ফ্যাক্টর 0 to 1 এর মধ্যে থাকে। সো পাওয়ার ফ্যাক্টরটা ডিসাইড করে আপনার পাওয়ার এফিসিয়েন্সিটা কত। যখন ফেজ অ্যাঙ্গেল অ্যালাইনমেন্ট মেনটেন করবে 0 ডিগ্রি, পাওয়ার ফ্যাক্টর 1, যখন 90 ডিগ্রিতে অ্যালাইন্ড হবে পাওয়ার ফ্যাক্টর 0, আর এনিথিং ইন বিটুইন গিভস ইউ সাম ইউজেবল পাওয়ার। ওকে, সো দ্যাটস ইট। আমরা এই প্রবলেমটা শেষ করে আজকের ক্লাসটা ক্লোজ করছি। ইনসেপ্টিং আইডিয়াস 2,
এখানে দেখেন কি কি দেওয়া আছে। ফার্স্ট অফ অল ছবি দেখে বুঝতে পারছেন এটা হচ্ছে একটা ইএমএফ এবং আরএলসি কানেক্ট করা হয়েছে। দিস ইজ এই সিরিজ আরএলসি সার্কিট, যেটাই আমরা স্টাডি করছি। ইন এ সিরিজ আরএলসি সার্কিট আপনার আর এর ভ্যালু দেওয়া, এল এর ভ্যালু দেওয়া, ড্রাইভিং ফ্রিকোয়েন্সি দেওয়া, নট ওমেগা বাট এফ, অলসো পিক ইএমএফ 30 ভোল্ট দেওয়া। প্রথম প্রশ্ন, ফর হোয়াট ভ্যালুজ অফ দ্য ক্যাপাসিটেন্স, এই যে সি এর ভ্যালু কত এটা প্রশ্নে দেওয়া নাই, এটার ভ্যালু কত হলে অ্যাভারেজ রেট অ্যাট উইচ এনার্জি ইজ ডিসিপেটেড ইন দ্য রেসিস্ট্যান্স বি একবার ম্যাক্সিমাম আর একবার মিনিমাম। সো লেটস ব্রেক ইট ডাউন। কি বলছে এটা কত, ইনসেপ্টিং আইডিয়াস 2। আপনাকে জানতে চাচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ডিসিপেশন থ্রু কে, রেসিস্ট্যান্স। থ্রু রেসিস্ট্যান্স এর অর্থ আপনার সার্কিটকে ম্যাক্সিমাম পাওয়ার রেসিস্ট্যান্সের মধ্য দিয়ে পাস করাতে দিতে হলে ইউ আর ডিলিং উইথ রেসিস্টিভ সার্কিট, পিওরলি রেসিস্টিভ সার্কিট। সো তখন ক্যাপাসিটেন্স কত হতে হবে? এর অর্থ আপনার সার্কিটে এল এবং সি এর যে এক্সিস্টেন্স সেটাকে সিমিংলি ভ্যানিশ করে দিতে হবে, সব দায়িত্ব নিয়ে নিবে রেসিস্ট্যান্স। এটা কখন হয়? এসি সার্কিট কখন ডিসি সার্কিটে বয়েল ডাউন করে? যখন এই আপনার ইম্পিডেন্সের ভেতরে এক্স এল এবং এক্স সি এই জিনিসটা সমান হয়ে যায়, তখন জেড কমপ্লিটলি বিকামস আর, ইউ আর লেফট আউট উইথ একটা ডিসি সার্কিট। আমাদের এই শর্তে পি ম্যাক্স কখন হবে? এই শর্তটা মানবে যখন আমাদের এক্স এল এবং এক্স সি এটা ইকুয়াল হবে, এবং এখান থেকে আমরা সি এর ভ্যালুটা বের করতে পারি। লেটস ব্রেক ইট ডাউন। এক্স এল এর ভেতরে থাকে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ওমেগা এল, সি এর ভেতরে থাকে 1 ওভার ড্রাইভিং ফ্রিকোয়েন্সি ওমেগা এন্ড দেন সি। সিটা দরকার যেহেতু আমি ওইটাকে বামে রেখে বাকি সবকিছু নিয়ে যাই। সো নিচে ড্রাইভিং ফ্রিকোয়েন্সি স্কোয়ার্ড সঙ্গে এল। ওমেগা ডি কত আমরা বের করি, দিস শুড বি ইকুয়াল টু 2 পাই এফ টি। 2 পাই এফ, এফ কত দেওয়া? 60 হার্টজ, তাইলে আমরা পাচ্ছি 376.99 রেডিয়ান পার সেকেন্ড। দিস ইজ ওমেগা। ওইটাকে নিচে বসাই, নিচে এই জিনিসটা স্কোয়ার হবে মাল্টিপ্লাইড উইথ এল। আগে ওমেগাটা বসাই 376.99 রেডিয়ান পার সেকেন্ড, আর এলটা হচ্ছে প্রশ্নে দেওয়া 60 মিলি হেনরি। 60 মিলি হেনরি। আলটিমেটলি আমার ঠিক আছে তো? হ্যাঁ, ক্যাপাসিটেন্স কত আসে? ওয়েল, এখন এটা কিরকম ফরম্যাটে আসছে আমি ঠিক বুঝে উঠতে পারছি না। আমি একটু পরিচিত ফরম্যাটে আনার জন্য পুরো জিনিসটাকে আমি চেষ্টা করব 10⁻6 দিয়ে ভাগ দিতে, তাইলে আমি মাইক্রোফ্যারাড টার্মে বলতে পারবো। ইয়াপ, ওকে, দিস মেক সেন্স। আমার সি এর ভ্যালু মাস্ট বি ইকুয়াল টু 117.271 মাইক্রোফ্যারাড। এই ভ্যালুর সি এর জন্য এক্সএল এবং এক্সসি সমান হবে, এন্ড পুরো সার্কিটটা পিওরলি রেসিস্টিভ হয়ে যাবে, এন্ড পাওয়ার ডিসিপেশন থ্রু রেসিস্ট্যান্স ম্যাক্সিমাম হয়ে যাবে। ব্যাস। সো এটা ছিল আমাদের প্রথম প্রশ্নটা, সি এর ভ্যালু 117 মাইক্রোফ্যারাড হতে হবে। মিনিমাম কখন হবে? ওয়েল, মিনিমাম হওয়ার অর্থ হচ্ছে পাওয়ার ডিসিপেশন থ্রু রেসিস্টর হতেই পারবে না। সো সার্কিটে একজনই আছে রেসিস্টর যে কিনা পাওয়ার ডিসিপেট করতে পারে, এল এবং সি কিছুই করতে পারে না, অ্যাটলিস্ট ডিসিপেশন করতে পারে না। সো সেটাই যদি আমি রেসিস্ট্যান্স থেকে কেড়ে নেই, ওটা এল এন্ড সি কে তো দেওয়া যাচ্ছে না, তখন কি হয়ে যাবে? তখন এই এক্স এল এবং এক্স সি সমান হবে না, বরং এক্স সি কে এত বড় হতে হবে যাতে এটা আর কে ডমিনেট করে। সো এক্স সি জিনিসটা খুব ইনসেইনলি বড় হয়ে যেতে হবে যাতে আরটা খুব ছোট। এক্স সি এর ভেতরে কি আছে জানি? ড্রাইভিং ফ্রিকোয়েন্সি, নিচে সি। সো কোন শর্তে এক্স সি উইল বি ইনফাইনাইটলি লার্জ? যদি আপনার সিটা গোস টু 0। এই হচ্ছে আপনার কথা, যে বি তে পাওয়ার ডিসিপেশন থ্রু রেসিস্ট্যান্স মিনিমাম কখন হবে? যখন আপনার সি গোস টু 0। এই প্রশ্নটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি। এখন ইউ মাইট বি আস্কিং, হাউ অ্যাবাউট আমি এলটাকে বড় করে দিতাম? হ্যাঁ, এলটাকে বড় করে দিলেও তো এই এক্সএল পার্টটা ইনফাইনাইটলি বড় হয়ে যেত, তখনও তো আমি একটা এই রেসিস্ট্যান্সকে নেগলেক্ট করে চলে যেতে পারতাম। বাট আমাদের প্রশ্নে ইন্ডাকটেন্স চেঞ্জ করার কোনো কথা বলে নাই, বলেছে সবকিছু নিয়ে কিন্তু ক্যাপাসিটেন্সকে নিয়ে। হোয়াট ভ্যালুজ অফ ক্যাপাসিটেন্স দিলে এটা ম্যাক্সিমাম হবে, এটা মিনিমাম হবে। তো যেহেতু আমার ক্যাপাসিটেন্স ভ্যারিয়েবল হিসেবে দিয়েছে, দ্যাটস ওয়াই আমার ক্যাপাসিটেন্সের টার্মে অ্যান্সারটা দিতে হবে। হ্যাঁ, শিওর, এক্সেল এর ভাষাও কিন্তু সেটা বলা যায়,
বাট যেহেতু আমাকে এল চেঞ্জ করার কোনো অ্যাবিলিটি দেয় নাই, আমি ওখানে যাব না। দিস ইজ পি। সি তে বলছে হোয়াট আর দ্য ম্যাক্সিমাম ডিসিপেশন রেট। ওয়েল, আমি মাত্র চেক করলাম ডিসিপেশন হবে কোন শর্তে। এখন আমি বের করতে চাই ডিসিপেশনটা কত অ্যামাউন্টে হবে, ম্যাক্সিমাম অ্যামাউন্টটা কত। সো পি ম্যাক্স এটা কত হবে? ওয়েল, পি ম্যাক্স ইজ গিভেন বাই কত জানি আমাদের একটু আগে দেখা, এই যে এই জিনিসটা আইআরএমএস ইআরএমএস সঙ্গে কস ফাই, এটাই আমরা ইউজ করব। দেখি, সো আইআরএমএস ই আরএমএস, এটা যেহেতু সি নাম্বার প্রশ্নের অংশ, এটা নিচে নিয়ে আসি। কপি না, আমার কাট করা দরকার, কাট, অ্যান্ড আমি এখানে কোথাও পেস্ট করব। দিস ইজ কত, সি। ইয়াপ। ওয়েল, এখানে একটা ফেস ফ্যাক্টর থাকার কথা cos ফাই, বাট ম্যাক্সিমাম হওয়া শর্ত হচ্ছে পিওরলি রেসিস্টিভ, আর পিওরলি রেসিস্টিভ মানে হচ্ছে আপনি ফুললি ইউটিলাইজ করছেন, পাওয়ার ফ্যাক্টর মাস্ট বি ইকুয়াল টু 1। সো সেই শর্তে আমরা cos থিটা পার্টটাকে ক্যান্সেল করে দিতে পারি, 1 করে বের করে দিলাম। এখন এখানে ভেঙে দেখি কি কি আছে। আইআরএমএস ইআরএমএস। ওয়েল, আইআরএমএস কে আমরা লিখতে পারি ইআরএমএস এর ভাষায় ইউজিং ওহমস ল, এটা স্কোয়ার ডিভাইডেড বাই আর। কিভাবে করলাম? আই থেকে ভি বাই আর আসবে, ওই ভি আর এই ভি মিলে ভি স্কোয়ার বাই আর চলে আসলো। ওয়েল, এখন দেখি কি কি দেওয়া আছে আমাদের হাতে। কই কই কই, এই যে আমাদের হাতে যেই ম্যাক্সিমাম ইএমএফ দেওয়া, দ্যাট ইজ 30 ভোল্ট। এটা কিন্তু আরএমএস ইএমএফ না। আরএমএস এ যেতে হলে ম্যাক্সিমামটাকে √2 দিয়ে ভাগ দিতে হয়, সেটাই করে আমরা বের করব। দেখি, ই আরএমএস হচ্ছে ই ম্যাক্স ডিভাইডেড বাই √2, তারপর ওইটার স্কোয়ার ডিভাইডেড বাই রেসিস্ট্যান্স। এখন দেখেন এখানে সবগুলো ভ্যালু আমি জানি। সো পি ম্যাক্স আমার ক্যালকুলেটর থেকে বের হবে, there is a fraction যার উপরে there is a squared, যার মধ্যে আরেকটা ফ্র্যাকশন, উপরে হবে 30 ভোল্ট, নিচে হবে √2, স্কোয়ার হয়ে গেল, বের হয়ে গেল আরএমএস ভোল্টেজ ডিভাইডেড বাই আর। আর হচ্ছে আমাদের সার্কিটে 5 ওহম। সো দিস গিভস ইউ 90, আর পাওয়ার যেহেতু মাপছি ওয়াট। This is the maximum amount of power dissipation through this resistive voltage বা resistive circuit. That was C. Dissipation rate কত খুঁজে বের করলাম। Corresponding phase angle কত হতে হবে, পাওয়ার ফ্যাক্টর কত হতে হবে। ওয়েল, এটা এখান থেকেই আসছে। এই যে আমরা এখানে একটা পাওয়ার ফ্যাক্টর ছিল cos ফাই, এটাকে মুছে দিয়েছিলাম কোন শর্তে? শর্তটা ছিল cos ফাই কে হতে হবে exactly equal to 1 for this circuit to be purely resistive. Okay, so power factor must be equal to 1 to get this P max. আর cos phi 1 হবে যখন আপনার phi is equal to 0 ডিগ্রি। ব্যাস হয়ে গেল, D এবং E একসঙ্গে, ফেজ অ্যাঙ্গেল 0 ডিগ্রি, E হচ্ছে পাওয়ার ফ্যাক্টর 1। মিনিমাম হওয়ার জন্য আপনার করসপন্ডিং ফেজ অ্যাঙ্গেল কত হবে? ওয়েল, মিনিমাম ডিসিপেশন রেট মানে হচ্ছে তো 0, ওটার কোনো ভ্যালু নাই। সো এফ এর ক্ষেত্রে আমি লিখবো পি মিন ইজ জাস্ট 0 ওয়াট, কিছুই হয়নি। তারপর এফ জি, জিতে বলছে একই কথা, ওই ফেজ অ্যাঙ্গেল এবং পাওয়ার ফ্যাক্টর কত হবে। ওয়েল, আমি আগে পাওয়ার ফ্যাক্টরটা লিখি। পি এর জিনিসটা 0 হবে যদি আপনার cos phi ইকুয়াল টু 0, আর cos phi 0 হয় যখন আপনার phi ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি। ব্যাস, সো পাওয়ার ফ্যাক্টর 90 ডিগ্রি হলে, 0 হলে আপনার ডিসিপেশন মিনিমাম, এন্ড ফেজ অ্যাঙ্গেল 90 ডিগ্রি হলে ডিসিপেশন মিনিমাম, আর ডিসিপেশন মিনিমাম মানে হচ্ছে 0। সো আপনার সার্কিটটা ইদার পিওরলি ইন্ডাকটিভ হয়ে যাবে অর ক্যাপাসিটিভ হয়ে যাবে। আমাদের সবগুলো চেক করা হয়ে গেল। দ্যাট ওয়াজ আমাদের আরএলসি সার্কিট থেকে পাওয়ার ডিসিপেশনের সবকিছু, এন্ড স্পেসিফিকলি এসি সার্কিটে পাওয়ার ডিসিপেশনের সবকিছু। উইথ দ্যাট আমাদের সিলেবাসটা কমপ্লিট, আমাদের কোর্সের সবকিছু কমপ্লিট। আমি লাস্টে একটু করে কথা বলতে চাই ফাইনাল এক্সাম সম্পর্কে, আপনাদের কি কি করা লাগবে বা না লাগবে, এবং ক্রাইটেরিয়া গুলো কি কি কোয়েশ্চেনের। সো আপনারা প্রশ্নে কি কি জিনিস এক্সপেক্ট করতে পারেন। প্রশ্নটা সেন্ট্রাল হওয়ার পর থেকে এটা অফিসিয়ালি একটা কম্প্রিহেন্সিভ এক্সাম হয়ে গেছে। কম্প্রিহেন্সিভ হচ্ছে এটা ফ্যান্সি ওয়ে অফ সেইং আপনার সিলেবাস পুরোটা, মিডের আগ থেকে শুরু করে ফাইনাল পর্যন্ত এভরি সিঙ্গেল থিং ইজ ইনক্লুডেড ইন ইয়োর ফাইনাল এক্সাম। হ্যাঁ, বাট এটার ভেতরে কিছু ট্রিক আছে, আমি একটু পরে আসছি। আপনারা এক্সামে টোটাল 5টা কোয়েশ্চেন পাবেন, ওর মধ্যে যে কোনো 3টা আপনার আনসার করতে হবে, অনলি 3। এর মধ্যে কোনো ম্যান্ডেটরি থাকবে না, কোনটা আনসার করবেন না করবেন এটা কমপ্লিটলি আপ টু ইউ। যে 3টাতে আপনি কমফোর্টেবল সেই 3টা করবেন আউট অফ দিস 5। এখন যেহেতু কম্প্রিহেন্সিভ 1, ইউজুয়ালি আগের সেমিস্টারগুলোতে 4টা প্রশ্নতে 3টা আনসার করতে দিত,
এবার যেহেতু একটা 5টা করে দিয়েছে, একটা জিনিস ফিক্সড বলে দেওয়া যাবে যে অলমোস্ট আপনার অ্যাটলিস্ট একটা মিড কোয়েশ্চেন থাকতে পারবে যেটা কিনা ডেডিকেটেড টু মিড সিলেবাস। ঠিক আছে, এখন এটা কোত্থেকে হতে পারে, এটা ইউ ক্যান অনলি গেস বিকজ আই ডোন্ট নো, আমিও জানি না, বাট ইফ আই ওয়ার টু গেস, যদি আমার হাতে এটা গেস করার এবিলিটিটা দেওয়া হতো, আই উড সাজেস্ট যে মিডের একটা জিনিস যেটা খুবই প্রমিনেন্ট একটা টপিক ছিল, চ্যাপ্টার ছিল, বাট মিডে ইনক্লুড করা হয়নি, সেটাই মোস্ট লাইকলি আপনারা পেতে পারেন, হুইচ ইজ আপনাদের ওই ইলেকট্রিক ফ্লাক্স অ্যান্ড গসেস ল। এটা কিন্তু মিডে একদম মেনশনই করা হয়নি, সো মোস্ট লাইকলি ওইটা এখানে ফেরত আসতে পারে একটা ফুল কোয়েশ্চেন হিসেবে। সো এরকম একটা অ্যাটলিস্ট প্রশ্ন আপনার মিড থেকে থাকতেই পারবে। অ্যান্ড আপনাদের ওয়েট যে প্রশ্নের, সেটা মেজরলি আসবে হচ্ছে ফাইনাল সিলেবাস থেকে। সো যদিও মিডের আগেরটা ইনক্লুডেড, একটা দুইটা থাকবে, অ্যান্ড প্রতি স্টেপেই মিডের জিনিস কিন্তু ফাইনালের সিলেবাসে থাকে, সো আপনি টেকনিক্যালি কোনো কিছুই বাদ দিতে পারছেন না। বাট ফাইনাল সিলেবাসে যেহেতু রিসেন্টলি যা পড়ানো হয়েছে, ওগুলোর উপরই আপনাদের মেজর জিনিসপত্রগুলো থাকবে। অ্যান্ড আপনাদের প্রশ্নতে একটা মিক্সচার থাকবে ফ্রম নিউমেরিক্যাল অ্যাপ্লিকেশন, যেগুলো কিনা আমার এই যে এক্সারসাইজ প্রবলেমগুলো করে দেই এরকম, অ্যান্ড অলসো কিছু কনসেপচুয়াল বেস ছোট প্রশ্নও থাকতে পারে, রাইট? কোথায় কি হচ্ছে না হচ্ছে, যেমন এইখানে যেমন চেক করলাম পাওয়ার ফ্যাক্টর 1 কখন হয়, পাওয়ার ফ্যাক্টর 0 কখন হয়, অ্যান্ড এগুলোর বাস্তব ফিজিক্সের মিনিং কি, নট জাস্ট ক্যালকুলেটরে চাপলে ভ্যালু আসা, বরং এগুলোর ফিজিক্সের মিনিং কি। cos phi 0 হওয়ার অর্থ কি? cos phi 0 হওয়ার অর্থ আপনার নো ইউজফুল পাওয়ার ডেলিভারি পাচ্ছেন আপনি, বিকজ আপনার সার্কিট পিওরলি ইন্ডাকটিভ অর ক্যাপাসিটিভ। cos phi 1 এর অর্থ কি? আপনি ফুলি 100% ইউটিলাইজ করতে পারছেন, বিকজ আপনার সার্কিট পিওরলি রেসিস্টিভ। আর এনিথিং ইন বিটুইন হলে কিছু পাওয়ার ওয়েস্ট হচ্ছে। এই যে আন্ডারস্ট্যান্ডিংটা, ফিজিক্সের প্রিন্সিপালটা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে আপনাদের কনসেপচুয়াল টাইপের প্রশ্ন। এখানে ম্যাথ ইনক্লুডেড না, নাম্বার ইন নাম্বার আউট টাইপের কোনো ম্যাথ ইনক্লুডেড না। সো এরকম একটা মিক্সচার দেখতে পাবেন বিটুইন নিউমেরিক্যাল প্রবলেমস অ্যান্ড কনসেপ্ট বেস প্রবলেম। একটা জিনিস যেটা করবেন না, বা সবাই করতে যায় বাট স্টিল ঝামেলা হয়, সেটা হচ্ছে ব্রুট ফোর্সে মুখস্থ করা। ফিজিক্সে আপনারা কোর্সে এতটুকু পর্যন্ত আসার পর ইউ শুড নো দিস, জোর করে মুখস্থ করতে গেলে আপনি ফিজিক্সে ভালো করতে পারবেন না। ফিজিক্স যারা মুখস্থ করে তাদের জন্য রিওয়ার্ডিং না, এই জিনিসটা আপনাকে রিওয়ার্ড করা হবে না। এটা আগে হয়তো হতো, এইচএসসি লেভেলে হতো, বাট আপনার যখন ইউনিভার্সিটি লেভেলে আসছেন, জিনিসপত্র আপনার হাতে ধরে নাড়াচাড়া করে দেখতে হয়। আপনি নিউমেরিক্যাল প্রবলেমস গুলো স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাইলে আপনি নিজে বুঝতে পারবেন কি হচ্ছে না হচ্ছে। যদি মুখস্থ করেন, একটু করে যদি ডানেরটা বামে নিয়ে যাওয়া হয়, একটা ফেজ ওর জাস্ট সাম অ্যাঙ্গেল যদি ঘুরিয়ে দেওয়া হয়, আপনি আর বুঝতে পারবেন না জিনিসটা। দ্যাটস ওয়াই ইয়োর আন্ডারস্ট্যান্ডিং মিনস মোর দ্যান অ্যাকচুয়াল ব্রুট মেমোরাইজেশন। সো দিস ইজ আপনাদের বেসিক ফরম্যাট, কিভাবে আপনারা কি কি এক্সপেক্ট করতে পারেন। সো লেটস চেক আপনারা কিভাবে প্রিপেয়ার হবেন। প্রিপেয়ার হওয়ার জন্য আপনাদের মেইন জিনিসগুলো হচ্ছে অ্যাভেলেবল। ফার্স্ট অফ অল, ক্লাসে যারা আসতেন তাদের ক্লাস নোটস। হ্যাঁ, অনেকেই ক্লাসে আসতেন না, যাই হোক, ক্লাসে যারা আসছেন তারা অনেকেই কিন্তু রেগুলার ছিল, তারা রেগুলারলি ক্লাস নোট নিত। আপনার হাতে যদি না থেকে থাকে, আই উড সাজেস্ট তাদের কাছে রিচ আউট করেন, তাদের কাছ থেকে ক্লাস নোট গুলো নেন। অ্যান্ড দেন ক্লাস নোটস, ওয়েল বেসিক্যালি আমার তো নোটস নাই, আমি যেটা ইউজ করি স্লাইড ইউজ করি। সো এটাকে নোটটাকে আপনি স্লাইড বলতে পারেন। আপনাদের একটা বই দেওয়া হয়েছে রেসনিক খালিডে, এবং আমি কিছু আপনাদের সুবিধার জন্য লেকচার ভিডিওস প্রোভাইড করেছি। ঠিক আছে, এগুলো কিন্তু আমার দেওয়া জিনিস, বাট মেইন অফিসিয়াল ইউনিভার্সিটি সাজেস্টেড জিনিসগুলো হচ্ছে এই জিনিসগুলো। ঠিক আছে, আর আমার লেকচার ভিডিওস যেগুলো আছে, নিউমেরিক্যাল প্রবলেমস এর লিস্ট, ওইগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিটেড না। স্পেসিফিকলি ওইগুলোতে ম্যাগনেটিক ফিল্ডের কোনো প্রবলেম আমি করে দেই নাই, আমি এটা রেকর্ড করি নাই, অ্যান্ড নট প্ল্যানিং টু। যা কিছু আছে এর আগের জিনিসগুলো আছে। সো যতটুকু পারেন ওই লিস্টে যা যা আছে ওগুলো করবেন অবশ্যই। আর যেহেতু আমার আলাদা ভিডিও রেকর্ড করা নাই অন ম্যাগনেটিক ফিল্ড প্রবলেমস, আমি দ্যাটস ওয়াই গত কয়েকটা ক্লাসেসে অনেক বেশি করে ম্যাগনেটিক ফিল্ডের প্রবলেমগুলো ক্লাসে করিয়ে যাচ্ছি। সো দ্যাটস ওয়াই লাস্ট কয়েকটা ক্লাসে আপনাদের আসা উচিত ছিল না। যদি এসে থাকেন, কাইন্ডলি ক্লাস নোটগুলো কালেক্ট করবেন। প্র্যাকটিস প্রবলেমগুলো এক্সারসাইজ করবেন, যেগুলো কিনা বইতে সাজেস্ট করে দেওয়া আছে। প্রত্যেকটা স্লাইডের ক্লাস শেষে আমি একটা লিস্ট দিয়ে দেই, কোন বইয়ের কোন পেজে কোন প্রবলেমটা আপনি দেখবেন। এগুলো অবশ্যই দেখবেন। অ্যান্ড অলসো স্লাইডে যেগুলো আছে সেগুলো তো দেখবেনই। তারপর আপনাদের অ্যাসাইনমেন্ট প্রবলেমটা, এটাকে ভুলেও বাদ দেবেন না। অলরেডি একবার ধরা খেয়েছেন মিডের এক্সামে, যখন অ্যাসাইনমেন্ট থেকে এক্সাক্ট প্রশ্নটা তুলে দিয়ে হয়েছিল জাস্ট একটু সিমেট্রি মেনটেন করে, এটা অনেকেই পারে নাই। সেম জিনিসটা এবারও যাতে রিপিট না হয়, জাস্ট টু বি সেফ, ইন কেস যদি অ্যাসাইনমেন্ট থেকে চলে আসে, এটা যাতে আপনাদের ভুল না হয়। তারপর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দেখার বিষয় গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। এই যে আমি প্রত্যেকটা জায়গায় কিছু কিছু গ্রাফ আঁকি, হ্যাঁ, প্রত্যেকটা ডায়াগ্রাম, এটা যতটুক না আপনাদেরকে বোঝানোর জন্য বিষয় আছে, আপনার ওখান থেকে ওই জিনিসটা রিটেইন করার জন্য, প্রিন্সিপালটা অ্যাকচুয়ালি ম্যাথ না করে বোঝার জন্য এই গ্রাফিক্যাল জিনিসগুলো খুবই দরকার।
এন্ড এটা খুবই ফ্যান ফেভারিট। এখান থেকে কিন্তু বেশ খুব স্নিকি প্রশ্ন চলে আসে, যে কনসেপ্ট বেসড প্রশ্নগুলো এগুলো গ্রাফ থেকে চলে আসে। যেমন আপনাদের অ্যাসাইনমেন্টের লাস্ট কোয়েশ্চেন একটা গ্রাফ আকার জিনিস আছে, তখন একটা ওইরকম জিনিসগুলো থাকবে। আপনারা ফোকাস করবেন আর্লিয়ার চ্যাপ্টার্স গুলোতে। আর্লিয়ার চ্যাপ্টার্স আজ ইন ফাইনালের সিলেবাস শুরু হওয়ার সময় আপনাদের শুরু হয়েছে ইলেকট্রিক কারেন্ট চ্যাপ্টার থেকে, অ্যান্ড মোরলেস আনঅফিসিয়ালি আপনারা নিশ্চিত থাকতে পারেন একটা ফুল প্রশ্ন পেয়ে যেতে পারেন সার্কিট চ্যাপ্টারটা থেকে। দ্যাট ইনক্লুডস ইলেকট্রিক কারেন্ট, ইলেকট্রিক সার্কিট, ওহমস ল অ্যান্ড স্টাফ, কেভিএল কেসিএল এর কাজগুলো, অ্যান্ড আরসি সার্কিট শুধুমাত্র। এই সব কিছু মিলে ইউ ক্যান এক্সপেক্ট একটা ফুল কোয়েশ্চেন। এটা ইউজুয়ালি থাকে। আমি ফুল 100% রিটেন কথা দিতে পারছি না, বাট স্ট্যাটিস্টিক্যালি এরকমই হয়, একটা ডেডিকেটেড প্রশ্ন সার্কিট থেকে থাকে। একটা জিনিস যেটা করবেন না, ভুলেও করবেন না, সেটা হচ্ছে ম্যাগনেটিজম পার্টটা স্কিপ করা। এটা খুবই কমন স্টুডেন্টদের মধ্যে। ম্যাগনেটিজম সবাই ভয় পায়, কারণ এটা ইউজুয়ালি ওই 3 ডিমেনশনের জিনিসপত্র আপনার রাইট হ্যান্ড মেথড প্রতি স্টেপে ইউজ করতে হয়, আঙ্গুল স্ক্রিনের বাইরে আসে, ভেতরে যায়, অনেক হাবিজাবি জিনিস। এটা ভয় পেয়ে স্টুডেন্টরা এটা স্কিপ করে। বাট এটা যদি স্কিপ করেন বিশাল বড় ধরা খেতে যাচ্ছেন। কাইন্ডলি ম্যাগনেটিজম পার্টটা স্কিপ করবেন না। ম্যাগনেটিজমের মধ্যে আপনাদের টোটাল 4টা চ্যাপ্টার আছে। আমাদের একটা চ্যাপ্টার হচ্ছে রেজনিক হ্যালিডের ভাষায় বলছি, চ্যাপ্টার ইফ আই রিমেম্বার কারেক্টলি 28, 29, 30 and then লাস্টে 31। 28টা হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 10, 29 হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 11, 30 হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 12 and 31 হচ্ছে ক্লাস নাম্বার 13 and 14 if I'm remembering correctly। এটা হচ্ছে আমাদের কারেক্ট ক্লাসের সিরিয়াল। সেই ক্ষেত্রে আমি বলবো আর্লিয়ার এই 2টা চ্যাপ্টার আর কিছু করেন না করেন, ম্যাগনেটিজমের এই 2টা চ্যাপ্টার ভুলেও ক্রস করবেন না, যেটা আপনাদের কুইজ 2 এর সিলেবাস ছিল, সরি লাস্ট কুইজটা সিলেবাস ছিল, ম্যাগনেটিক ফোর্স অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড। এই 2টা অবশ্যই আপনার সার্কিট চ্যাপ্টারের মতো কনফিডেন্টলি জানা থাকা লাগবে টু ডু ওয়েল ইন দিস ফাইনাল এক্সাম। তো তার মানে এগুলো কি বাদ দিবেন? গত ক্লাসে যা করলেন বা এই ভিডিওতে যা করলাম সেগুলো বাদ দিবেন না। এগুলো যেহেতু লাস্টের দিকে করা হয়, দ্য থিং অ্যাবাউট দ্যাম আর এরা লাস্টের দিকে করানো হওয়ায় এদেরকে মোটামুটি ইজি করা হয় প্রশ্নগুলো। সো আপনি লাস্টে করছেন বলে স্কিপ করে ফেলবেন, এটা কিন্তু একটু কাইন্ড অফ বোকামি হয়ে যায় অনেক সময়। কারণ এগুলো অল্প যা দেখানো হয় ক্লাস নোটে আমরা যা যা দেখিয়েছি ওই কয়েকটা জিনিসের মধ্যেই ঘুরে ফিরে কিন্তু চলে আসে। সেগুলো লাস্টে দেওয়ার কারণে খুব ইজি টু গ্র্যাব হয়। দ্যাটস ওয়াই আপনি এই 2টা করে ফেললে মোস্ট লাইকলি আপনারা সেপারেট আর একটা প্রশ্ন পেয়ে যাচ্ছেন। সো ফুল অ্যান্সার করবেন নাকি অল্প অ্যান্সার করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। ইটস কমপ্লিটলি ওকে আপনি যদি ফুল প্রিপারেশনটা কমপ্লিট করতে না পারেন, কারণ আপনার হাতে লিমিটেড অ্যামাউন্ট অফ টাইম অ্যান্ড লিমিটেড অ্যামাউন্ট অফ অ্যাটেনশন আছে। সবকিছু যদি আপনি চেস করতে যান একসঙ্গে, কোনো কিছুই ধরতে পারবেন না। সো মেক শিওর যেগুলো বেস লাইন চ্যাপ্টার গুলো বলেছি, সার্কিট চ্যাপ্টার, ম্যাগনেটিক ফিল্ডের প্রথম দিকের 2টা চ্যাপ্টার্স, তারপর আপনারা আর কি আছে এই আরসি সার্কিট, এইসব জিনিস, এন্ড আরসি পড়ার সময় আরএল সার্কিটটা পেয়ার করে পড়বেন, যেটা কিনা চ্যাপ্টার 30-তে পড়ে। তো তাইলে আপনাদের আরসি এবং আরএল এর মধ্যে একটা সিমিলারিটি ডিসিমিলারিটি খুঁজে পাবেন। অ্যান্ড অলসো মিডের আগের কাজে আপনি ওই গসস ল দেখতে পারেন, অ্যান্ড অলসো ওই পার্টিকেল মোশন, চার্জ পার্টিকেলের মোশন, এই চ্যাপ্টারটা দেখতে পারেন। মোশন অফ চার্জ পার্টিকেল, এগুলো করলে আপনার প্রিপারেশন খুবই স্ট্রং হবে অ্যান্ড আপনি কনফিডেন্টলি আনসার করতে পারবেন। সো ফুল আনসার করা না করা এটা নিয়ে মাথা ঘামাবেন না, আমি আদৌ শেষ করতে পারবো কিনা, সিলেবাস অনেক লম্বা, এগুলো আমাকে দিয়ে হবে না, এসব চিন্তা না করে আপনাদের যেই আউটলাইনটা দিলাম সেটা ফলো করবেন, কোনটাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত সেটা দিয়ে শুরু করবেন, এবং সামওয়াট ইজি টু স্টিল মার্কস ওই অ্যান্সারগুলো আপনারা লাস্টের দিকে চেষ্টা করবেন, বাট বেস লাইনগুলো যাতে কোনোভাবেই মিস না হয়। আরেকটা কাজ, ফাইনালে অবশ্যই সবকিছু ইউনিটস লিখবেন। আমাদের রুব্রিকে ইউনিট না লিখলে নাম্বার কাটার একটা কমান্ড আছে, এটা খুবই সিলি এবং স্টুডেন্টরা খুবই কমনলি এটা স্কিপ করে যায়, বাট করবেন না। আপনার লাস্ট স্টেপে হলেও অ্যাটলিস্ট ইউনিটটা লিখে যাবেন। তার অর্থ প্রতি স্টেপে আপনি না দিলেও চলবে, লাস্ট স্টেপে আপনি যা বের করছেন সেটার ইউনিটটা লিখে যাবেন। ইফ ইউর ডিলিং উইথ পাওয়ার, ওয়াটস লিখবেন। ইফ ইউর ডিলিং উইথ এনার্জি, জুল লিখবেন, বাট যাতে থাকে, ঠিক আছে? খুব এরকম সিলি কারণে যাতে কোনো মার্ক কাটা না যায়। দ্যাট ইজ ইট। আমার আর কিছু বলার নেই আপনাদেরকে। গুড লাক এভরিওয়ান। আপনারা আই হোপ আপনাদেরকে কিছু শেখাতে পেরেছি, আই হোপ আপনারা কিছু শিখেছেন, অ্যান্ড আপনাদেরকে একটা গেম প্ল্যান দিলাম যে কিভাবে ভালো করতে হবে। অ্যান্ড উইথ দ্যাট
আমি চেয়েছিলাম যে শেষ করব অফলাইন ক্লাসে, বাট আনফরচুনেটলি সার্কামস্ট্যান্সের কারণে আমার অনলাইনে শেষ করতে হচ্ছে। সো দিস ইজ ইট, আমি এখানে সাইন অফ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।